সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি-মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। কাহনে এখন আপনারা শুনবেন শ্রদ্ধেয় মতি নন্দীর কাহিনী অলৌকিক দিলু অন্তিম পর্ব। প্রথম পর্ব যারা এখনও শোনেননি বা মিস করে গেছেন তারা এক্ষুনি চলে যান ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। ক্লাস 8-এ ফেল করবে নিশ্চিত হওয়ার পর দিলুকে তার মা বাবা পাঠিয়ে দেন দুধঘাটে তার মামার বাড়িতে। উদ্দেশ্য একটাই, দিলু যেন শুধুই পড়াশোনা করে। এদিকে দিলু আবিষ্কার করে তার মধ্যে রয়েছে এক অলৌকিক ক্ষমতা। সে অর্জুনের মতো লক্ষ্যভেদ করতে পারে। এই ক্ষমতা প্রকাশ পায় যখন ল্যাংড়া ভোলার গুন্ডারা দুধঘাট গ্রামের একটি ছেলের বাড়িতে ঝামেলা পাকাতে আসে। তখনই পেয়ারা ছুঁড়ে দুজনের নাক ফাটিয়ে দেয় সে। তার দাদু পঞ্চানন তার ক্ষমতা দেখতে পান যখন একটা গোখরো সাপের ফনার হাত থেকে দিলু তাদের বাঁচায় একটা ছোট পাথরের টুকরোর সাহায্যে। এলাকার ক্রিকেট কোচ তার এই আশ্চর্য ক্ষমতা দেখে এবং ঠিক করে দিলুকে কলকাতা ময়দানে খেলাবে। দিলুর মায়ের কাছে এ ব্যাপারে অনুমতি চাইতে গেলে তিনি পত্র পাঠ না বলে দেন, আর বলে দেন যদি দিলু খেলে তাহলে সে মামার বাড়িতে আর থাকবে না। তারপর কি হলো জানতে পারবেন এবার। শুরু হচ্ছে অলৌকিক দিলু অন্তিম পর্ব। সাহিত্য দীর্ঘজীবী হোক। হয়তো দিলু পৃথিবীর সেরা ফিল্ডার, তবে জানি না কি দেখে পৃথিবীর সেরা ফিল্ডার বলে দিলেন। তবু মুখ্য সেরা ফিল্ডারের বাবা মা হতে আমরা চাই না। ধরে নিতে পারেন এটা ওর বাবারও কথা। এবার আপনি আসতে পারেন। মল্লিকা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালেন। ওর দৃঢ় স্বর আর কঠিন ভঙ্গি প্রতাপকে আর কথা বাড়াতে সাহস জোগাল না। কিন্তু প্রতাপ নাছোড় বান্দা। তার ধারণা সে একটা বিরাট উপহার ভারতকে দিতে পারবে দিলুর অবিশ্বাস্য ফিল্ডিং প্রতিভাকে তুলে ধরে। বাবা মায়ের আপত্তিকে যেভাবেই হোক পাশ কাটিয়ে দিলুকে ময়দানে নামাবে এই প্রতিজ্ঞা করে প্রতাপ পরদিনই দেখা করল পঞ্চাননের সঙ্গে। বিকেলে দোতলার বারান্দায় বসে দুজনে যখন কথা বলছিল, দিলু তখন স্কুলের মাঠে ফিল্ডিং অনুশীলন করায় ব্যস্ত। মলু বলল মুখ্য সেরা ফিল্ডারের মা বাবা তারা হতে চায় না, তাহলে কি হতে চায় সেটা কি বলেছে? পঞ্চানন শীতল দৃষ্টিতে প্রতাপের দিকে তাকালেন। না, সেটা স্পষ্ট করে বলেননি, তবে বলেছেন শুধুই লেখাপড়া করুক, এটাই তিনি চান, আর সেজন্যই ওকে এখানে রাখতে রাজি। দেখো, লেখাপড়া বলতে আমরা যা বুঝি তা হলো একটা ভালো চাকরি পাওয়া, নয়তো কোনো পেশায় যাওয়া। লক্ষ্যটা টাকা রোজগার। এর বাইরেও অবশ্য কেউ কেউ ব্যবসা বাণিজ্য করে, কিন্তু লেখক হয়ে, গান গেয়ে, সেটার কি তবলা বাজিয়ে, ছবি এঁকে, মূর্তি গড়ে, এমনকি খেলাধুলো করেও যে প্রচুর টাকা, নাম, যশ, খ্যাতি অর্জন করা যায়, এটা আর বাবা মায়েদের মাথায় ঢোকে না। এইসব লোকেদের কিন্তু আমাদের খুব দরকার। দিলুর মতো ছেলেদের তো এগিয়ে দিতে হবে। ওরা যা হয়ে উঠতে চায় তাই হয়ে উঠুক। দেখো বাবা, আমি কিন্তু মলুর চিন্তার সঙ্গে একদমই একমত নই। আমি পুরনো ধারার মানুষ, কিন্তু মলু তো দেখছি একেবারে মানধাতার আমলে পড়ে রয়েছে। কি যে লেখাপড়া শিখল! পঞ্চানন মাথা নামিয়ে আক্ষেপে মাথা নাড়লেন। তাহলে এখন উপায়? তাহলে আর কি? পঞ্চাননের স্বর বদলে গেল। কঠিন ভঙ্গিতে সোজা হয়ে বসলেন। দিলু যদি এখানে থাকে তাহলে আমার ইচ্ছানুযায়ী তাকে পড়াবো, শেখাবো। এটা ওর বাবা মাকে মানতে হবে। যাক, তাহলে দিলুর খেলা বন্ধ হচ্ছে না। পঞ্চানন জবাব না দিয়ে মুখ ফিরিয়ে পুকুরের দিকে তাকিয়ে রইলেন।
4 দিন পর রবিবার দুপুরে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য হরিসাধন দিলুকে নিয়ে বাইগাছি স্টেশনে সাইকেল ভ্যান রিক্সা থেকে নামলেন। নেমেই দিলু বলল, বোকা মামা, তোমার বিশ্ববিখ্যাত জিনিসটা আর একবার চেখে দেখতে ইচ্ছে করছে। দারুণ খুশি হলেন হরিসাধন। নিশ্চয়ই হবে। তার আগে পদসেবা। এই হাওয়াই চটি পরে বাড়িতে গেলে তোর মা বলবে দাদাটা কিপটে হয়ে গেছে, একজোড়া ভালো চটিও ভাগ্নেকে কিনে দিল না। আগে চটি, তারপর ছানার জিলিপি। দুজনে পদসেবায় ঢুকল। সেই সেলসম্যানটি একা দোকানে বসে ওদের দেখেই চিনতে পেরে হেসে বলল, বুড়ো আঙুলের নখটা ঠিক হয়ে গেছে? এখন একদম নতুন নখ। এবার বের করো তো সেই চটি জোড়া, প্রথম যেটা দেখিয়েছিলে। ছেলেটি বাক্স আনল। দিলু চটি পরে হাঁটল। হরিসাধন 150 টাকা গুনে দিয়ে বললেন, দিলু, হাওয়াইটা বাক্সে ভরে নে। এরপর তারা এলো যশোহর মিষ্টান্ন ভাণ্ডারে। যে টেবিলটায় ওরা বসেছিল সেটাতেই বসল। একটা ছেলে টেবিলে এসে দাঁড়ালো। হরিসাধন জিজ্ঞেস করলেন, কিরে, কটা বলবো? দিলু আঙুল দিয়ে ভি দেখালো। হরিসাধন ছেলেটিকে বললেন, দাও, 2টো করে দাও। দিলু মোট 3 বার ভি দেখায়। বোনের জন্য 20টা ছানার জিলিপি দড়ি বাঁধা হাঁড়িতে হাতে ঝুলিয়ে হরিসাধন টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার 10 মিনিটের মধ্যেই ট্রেন এসে গেল। ট্রেনে হরিসাধন একবার জিজ্ঞেস করলেন, দিলু, আবার কবে আসবি? শিগগিরই আসবো, তবে এবার আসবো থাকার জন্য। নিচের ক্লাসের ছেলেদের সঙ্গে বসা আমার দ্বারা হবে না। এই বলে সে পায়ের পাতা উঁচু করে নতুন চটি ঘুরিয়ে ফিরে দেখতে লাগল। হরিসাধনের সামনে গরম ফুলকো লুচি আর বেগুন ভাজার প্লেট টেবিলে রেখে মল্লিকা বললেন, জানো বোকাদা, একটা লোক এসেছিল, নাম বলল প্রতাপ লাহিড়ী। চেনো নাকি? চেনে। আহার্য বিষয় সামনে থাকলে হরিসাধনের কথাবার্তা সংক্ষিপ্ত হয়ে যায়। কি করে বলো তো? জানো, এই কদিন আগে হঠাৎ এসে বলল দিলুকে মামার বাড়িতে রেখে পড়ান। আমি তো অবাক, গায়ে পড়ে পরামর্শ দিতে এসেছে। ব্যাপার কি? বলল তোমার স্কুলে নাকি খেলার ব্যবস্থা খুব ভালো, দিলুর মতো ফিল্ডার নাকি এখন পৃথিবীতে নেই। এই সব হাবিজাবি আমাকে বোঝাতে চাইছিল, বুঝলে তো। আমি পরিষ্কার বলে দিয়েছি, আগে পড়া তারপর খেলা। দুধঘাট স্কুলে যদি যায় তো লেখাপড়া করতেই যাবে, খেলতে নয়। প্রতাপ এই সব বলেছে নাকি? বলেছে ওর ক্লাবে দিলুকে খেলাবে। স্কুলে পড়া ছেলে ক্লাস না করে মাঠে গিয়ে নাকি খেলবে, বলো তো। আরে দূর দূর, যেতেই দেব না। বেগুন ভাজা লুচি দিয়ে মুড়তে মুড়তে হরিসাধন উত্তর দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। মলুকে প্রতাপ কি বলেছে তা তিনি জানেন না, কিন্তু এটা বুঝে গেছেন প্রতাপের কথায় মলু বিগড়ে গেছে, ওকে খুশি করা দরকার। দারুণ লুচি তোর করা। বারে, না তো কে করবে? রাধুনি তো আসবে সন্ধেবেলায়। আর 2টা দে। হরিসাধন আর চোখে বোনের মুখটা দেখে নিলেন। কাজ হয়েছে। মল্লিকা গোটা 6 লুচি আর গরম গরম বেগুন ভাজা নিয়ে এলো। ততক্ষণে হরিসাধন কি বলবেন ভেবে নিয়েছেন। তিনি জানেন মল্লিকা স্কুলের এখনকার অবস্থা দেখেনি। মলু, আমি ভাবছি স্কুলের মাঠটায় গোলাপ চাষ করব, বুঝলি। স্কুলের বেঞ্চিগুলো ভেঙে না একবারে ঝরঝর করছে। গভর্নমেন্ট টাকা দিতে পারে না, সারাবার খরচ তোলা যাবে গোলাপ ফুল বেচে। আগে খেলা না আগে ক্লাসে বসে পড়া? আগে পড়া তো বটেই। তোমার স্কুলের অত ভালো রেজাল্ট, বলি ভালো করে বসে পড়া না শুনলে রেজাল্ট কি ভালো থাকবে? ও তুমি খেলার মাঠ তুলে দিয়ে গোলাপ চাষই করো, বুঝলে তো। তুই তাহলে দিলুকে পাঠিয়েই দে। বেগুন ভাজা ঠান্ডা হয়েছে কিনা আঙুল ছুঁয়ে দেখে হরিসাধন কাজ শুরু করে দিলেন। কিন্তু দাদা, প্রতাপ যে বলল। আরে ও কিছু না, ভাগিয়ে দেব। ক্লাবে খেলবে কি ওইটুকু ছেলে? মল্লিকা প্লেটে 4টে সন্দেশ আনলেন। ওরে পারবো না, 6টা ছানার জিলিপি খেয়ে ট্রেনে উঠেছি। হরিসাধন কাতর চোখে তাকালেন। শোন, পরের দিন এসে খাবো। তরুণ কখন ফিরবে রে? 10টার আগে তো নয়ই।
তাসের আড্ডায় বসলে ওর বাড়ির কথা মনেই থাকে না। পরশু দিলুর রেজাল্ট বেরোবে, কি হবে সে তো সবার জানাই আছে। বংশে এই প্রথম একটা মুখ্যু ছেলে হলো, মুখ দেখানো দায় হবে। খাওয়া শেষ করে হাত ধুয়ে হরিসাধন বললেন, চলি রে। সামনের রোববারই ওকে দুধঘাটে পৌঁছে দিয়ে আসবো দাদা। সবার যা জানা, দিলু সেটাকে অজানা হতে না দিয়ে পরীক্ষায় ফেল করল। একটা বড় সুটকেস এবং দিলুকে সঙ্গে নিয়ে পরের রবিবার সকালে মল্লিকা মোটরে রওনা হলেন দুধঘাটের উদ্দেশ্যে। তাসের আড্ডা ফেলে তার স্বামী সঙ্গে যেতে রাজি হননি। জাতীয় সড়ক থেকে পিচের সরু ভাঙাচোরা একটা রাস্তা চলে গেছে দুধঘাটের দিকে। সেই রাস্তার ওপরে দুধঘাট স্কুল। মল্লিকার নির্দেশ মতো ড্রাইভার গাড়ি চালিয়ে যখন স্কুল বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তখন স্কুলের মাঠে খেলার মেলা বসে গেছে। শিউরে উঠে মল্লিকা দেখলেন ক্রিকেট ব্যাট নিয়ে একটি ছেলে বলটা আকাশের দিকে তুলে মারল। দুটো ছেলে ছুটল ক্যাচ ধরতে। মল্লিকা আর চোখে পাশে বসা ছেলের দিকে তাকালেন। দিলু তখন অন্য জানালা দিয়ে বাইরে তাকিয়ে। জেঠু, দিয়ে গেলুম তোমার ফেল করা নাতিকে, এবার পাশ করিয়ে দাও দেখি। প্রণাম করে মল্লিকার এটাই প্রথম কথা। পঞ্চানন একগাল হেসে দিলুর দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বললেন, দাদু, এবার থেকে দুবেলা শুধু পড়া পড়া আর পড়া। নিশ্চয়ই, একদম তাই। বিয়েটা পাশ না করলে বলি লোকে বলবে কি বলো তো? স্কুলের মাঠে দেখলুম খুব খেলা চলছে। বোকাদা বলল গোলাপের চাষ করে বেঞ্চি সারাবার টাকা তুলবে ওই মাঠ থেকে। তুলুক তুলুক, ওটাই ঠিক হবে। আমাকেও বোকা বলেছে। আমি বললুম খুব ভালো কথা, টাকা তো আসবেই। তাছাড়া সামনে গোলাপ বাগান থাকলে স্কুলটাও কত সুন্দর দেখাবে। বোকার মাথায় বুদ্ধি আছে। পঞ্চানন মিটিমিটি হাসতে লাগলেন। আমি নিচে যাই, বুঝলে তো? বৌদি তো দেখলাম আবার রান্নাঘরে ঢুকলো। কি রাঁধছে গিয়ে দেখি। বৌদি না এই এক বাতিক, কাউকে পেলেই ধরে বেঁধে খাওয়াবে। যাই আমি। মল্লিকা বলতে বলতে সিঁড়ির দিকে এগোলেন। পরশু নারকেল পাড়িয়েছি, যাওয়ার সময় চন্দ্রপুলি নিয়ে যাবে কিন্তু। মা সিঁড়ি দিয়ে অদৃশ্য হওয়া মাত্র দিলু উৎকণ্ঠিত স্বরে বলল, দাদু, স্কুলের মাঠে গোলাপের চাষ মানে কি কি ব্যাপার? মাছি তাড়াবার মতো নাকের সামনে হাত নেড়ে পঞ্চানন বললেন, রাখো তো গোলাপ, ধান চাষ হবে বলেনি, এটাই স্কুলের ভাগ্যি। কথার অর্থ বুঝতে পেরে দিলুর মুখ নিঃশব্দ হাসিতে ভরে গেল। গেঞ্জিটা খুলে জিন্সের প্যান্ট খুলল। জাঙ্গিয়া পরা অবস্থায় সিঁড়ির দিকে এগোচ্ছে, তখন পঞ্চানন বলল, দাদু, যাচ্ছ কোথায়? পুকুরে। মাকে দেখাবো সাঁতরে ওপার পর্যন্ত যেতে পারি। আমাদের বাড়িতে কেউ সাঁতার জানে না, খুব অবাক হয়ে যাবে। খবরদার নয়, আরে সাঁতারও তো খেলার মধ্যেই পড়ে। মা দেখলে এক্ষুনি গাড়িতে তুলে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবে। সাঁতার টাতার সব কাল থেকে। সন্ত্রস্ত দিলু প্যান্ট পরে নিল চটপট। দাদু, বোকা মামাও তাহলে মিথ্যে কথা বলে? শুধু বোকা মামা, যুধিষ্ঠির পর্যন্ত বলেছিলেন বোকাকে তো একবার নরক দর্শন করতেই হবে। হরিসাধন ক্লাস 8-এই ভর্তি করালেন দিলুকে। ইচ্ছে করলে ক্লাস 9-এও করাতে পারতেন, কিন্তু তা করালেন না একটা কারণে, আর সেটা শুধু বাবাকেই তিনি বলেছিলেন। দিলুর যা বিদ্যের বহর, তাতে ওকে ক্লাস 6-এ ভর্তি করালেই ঠিক হতো। ওর আত্মসম্মানে আঘাত লাগবে বলে সেটা আর করলুম না। কি করে যে 8 পর্যন্ত উঠল ভেবেই পাচ্ছি না। তবে ক্লাস 9-এ উঠতে হলে ওকে আদা জল খেয়ে প্রথম থেকেই লাগতে হবে। বাবা, বাবা তুমি একটু কড়া হও।
প্রথম দিন বাসু ক্লাস ঘরের বাইরে দিলুর জন্য অপেক্ষা করে থেকেছিল। ওকে সঙ্গে নিয়ে বাসু ক্লাসে ঢোকে, দুজনে পাশাপাশি বসে। দিলুকে ইতিমধ্যেই অনেক ছেলে চিনে ফেলেছে তার অবিশ্বাস্য ফিল্ডিং ক্ষমতার গল্প শুনে। সে যে একদিন নামকরা ক্রিকেটার হবে এমন একটা ধারণা স্কুলের ছাত্রদের মধ্যে চাউর হয়ে গেছে ইতিমধ্যেই, ফলে সবারই নজর তার ওপর। এটা তাকে অস্বস্তিতে ফেলে দিল। শিক্ষকরা ক্লাসে তার প্রতি একটু বেশি মনোযোগী, কারণ দিলীপ হরিসাধনবাবুর ভাগ্নে। এটা তাকে বিপদে ফেলে দিয়েছে। প্রত্যেক স্যারই পড়াতে পড়াতে তার দিকে তাকিয়ে বলবেন, বুঝতে পেরেছো? না পারলে জিজ্ঞেস করো, বারবার জিজ্ঞেস করো যতক্ষণ না মাথায় ঢুকছে। দিলু ঘাড় নেড়ে জানায় সে বুঝেছে, কিন্তু আসলে সে বিন্দু বিসর্গ বোঝেনি। আর সেটা বুঝতে পারে তার পাশে বসা বাসু। সে ফিসফিস করে দিলুকে বলে, ঘাড় নাড়লে যে কিছুই তো বোঝনি, স্যারকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে হলে বিষয়টি সম্পর্কে কিছুটা জানা থাকা চাই, তাও সে ভালো করে জানে না। কলকাতার স্কুলে তার এই ঝামেলা ছিল না। স্যাররা জানতেন তাকে জিজ্ঞেস করে লাভ নেই, শুধুই সময় নষ্ট, তাই কেউ তার দিকে দৃকপাতও করতেন না। অন্ধকার ঘরে পঞ্চাননের পাশে রাত্রে চিত হয়ে শুয়ে সে ফিসফিস করে বলল, দাদু জেগে আছো? আছি, কিছু বলবে? হ্যাঁ, আমার খুব অসুবিধা হচ্ছে স্কুলে। স্যারেরা যা পড়ান আমি বুঝতে পারি না। তা কেন পারো না সেটা কি ভেবে দেখেছো? হ্যাঁ, পড়ায় আমি মন দিতে পারি না। সব সময় শুনি আমার মাথা নেই, আমার দ্বারা লেখাপড়া হবে না, আমি মুখ্য হয়ে থাকবো। আচ্ছা দাদু, কি করলে পড়াশোনায় ভালো হওয়া যায় তুমি জানো? কিছুক্ষণ চুপ থেকে পঞ্চানন বললেন, জানি। জানো? দিলু পাশ ফিরে দাদুর মুখোমুখি হল। আচ্ছা দাদু, বল ধরে উইকেটে ছোড়ার সময় গোটা মাঠটা তোমার চোখের নজরে থাকে, না শুধু 3টে স্টাম্প নজরে থাকে? শুধু 3টে স্টাম্প ছাড়া আর কিচ্ছু দেখি না। অন্য কিছু তখন দেখতে গেলে বলটা এধার ওধার হয়ে যাবে। অর্জুন পাখির চোখ ছাড়া আর কিছুই দেখেননি, গল্পটা তো জানো? জানি। শোনো, রোজ যেমন ফিল্ডিং প্র্যাকটিস করো, তেমন রোজ দুবেলা পড়া নিয়ে বসবে। আর বোলারের হাত থেকে বেরিয়ে আসা বলটা সারা মন প্রাণ দিয়ে যেভাবে বুঝতে চেষ্টা করো, ঠিক সেইভাবে পড়ায় মন প্রাণ আটকে দেবে। বুঝতে চেষ্টা করবে পড়াটা, ব্যাস, তাহলেই পারবে। বলছো পারবো? বালিশ থেকে দিলুর মাথা উঠে গেল। নিশ্চয় পারবে। পড়াশুনো ব্যাপারটা একদমই শক্ত জিনিস নয়। বাসুকে দেখো না, যখন পড়ে কি লেখে তখন ওর কানের পাশে অ্যাটম বোমা ফাটলেও শুনতে পাবে না। বাসু তো খেলে না, আমিও কি খেলে বন্ধ করে দেব? একদম নয়। বাসু এক ধরনের, তুমি আর এক ধরনের। ওর মনের ডিসিপ্লিনটা তুমি লক্ষ্য করবে, ওটা তোমার খেলাতেও লাগবে। গল্প শুনেছি গাভাস্কারের এই ডিসিপ্লিনটা ছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে গিয়ে শুধু বলটাকেই দেখত। এই দেখাটাকে রোজ অভ্যাস করতে হয় দাদু, কিন্তু তুমি কখনো তা করনি। দিলু চুপ করে রইল। পঞ্চানন আর কথা বাড়ালেন না। তিনি চাইলেন দিলু ভাবুক। পঞ্চানন ভোরে ঘুম থেকে ওঠেন। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করেন সূর্য ওঠার। সূর্যকে প্রণাম করে দিনের কাজ শুরু করেন। সেদিনও অন্ধকার থাকতে থাকতে উঠে বারান্দায় এলেন। রেলিং ধারে পুকুরের দিকে তাকিয়ে রইলেন। বাতাস এই সময় স্তব্ধ থাকে। পাখিদের ডাক ছাড়া প্রকৃতিতে কোনো সার নেই। নিজের মধ্যে মগ্ন হওয়ার এটাই সঠিক সময়। পঞ্চানন মগ্ন হয়ে গেলেন। দাদু? পঞ্চানন চমকে তাকালেন প্রায় অন্ধকার বারান্দার অপর প্রান্তে। চেয়ারে দিলু বসে। পঞ্চানন কাছে এলেন। দাদু তুমি?
এখনো তো ভোর হয়নি। শুধুই পাখির চোখ দেখার জন্য অর্জুনকে কি করতে হয়েছিল সেটাই খুঁজছি। গাভাস্কার বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে যায় কি করে সেটা আমায় জানতে হবে। খোঁজো, জানো, আর এটা তোমাকে নিজে নিজেই করতে হবে। পঞ্চানন ঝুঁকে দিলুর কানের কাছে মুখ এনে বললেন, দাদু, তুমি পারবে, তুমি আমার সেরা নাতি হবে। কয়েকদিন পর রবিবার সকালে মোটরবাইকে প্রতাপ এসে হাজির। দিলু তখন দোতলার বারান্দায় টেবিলে বাসুর মুখোমুখি বসে আধুনিক যুগ বিষয়ে ছোট ছোট 10টি প্রশ্নের উত্তর তৈরি করার জন্য ইতিহাসের বই পড়ে যাচ্ছে। বাসুকে লিখতে হচ্ছে রচনা। ক্লাসে বাংলার স্যার যেসব পয়েন্ট বলে দিয়েছেন, খাতা থেকে সেগুলো দেখে সে সংবাদপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখছে। পঞ্চানন একতলায় ছেলের বসার ঘরে তাকে খোঁজাখুঁজি করছেন বই। মোটর বাইকের শব্দ শুনে বেরিয়ে এলেন। মেসমশাই, দিলু আজ প্র্যাকটিসে যায়নি, কি ব্যাপার বলুন তো? না, ওই স্কুলে টাস্ক দিয়েছে তাই করছে। দেখুন, ওকে না একবার কলকাতায় যেতে হবে, ওই সিএবিতে নামটা রেজিস্ট্রি করাতে। আমি নিয়ে যাব। সে কি, কবে? এই ধরুন কাল কি পরশু। প্রতাপ, একটা কথা মনে রেখো, ওর বাবা মা কিন্তু খেলার ঘোর বিরোধী। যদি জানতে পারে কলকাতার মাঠে খেলছে, তাহলে আমাদের মুখ আর দর্শন করবে না মলু। আর আমি এই নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি। শুনে প্রতাপও চিন্তায় পড়ে গেল। সে বলল, তাহলে কি আপনি পিছিয়ে যাচ্ছেন? দিলুকে কি কলকাতায় খেলতে দেবেন না? না 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 না, তা বলছি না, তবে এমন একটা কিছু ভাবো যাতে ওর বাড়ির লোকেরা যেন জানতে না পারে। পড়া নিয়ে এখনো খুব খাটছে, বুঝলে, মোটামুটি ধরেও ফেলেছে। এখন ওর মানসিক উৎসাহটা চাই, আর সেটা পাবে ওর সবচেয়ে প্রিয় জিনিসটা থেকে। তাহলে তো ওকে মাঠে যেতে হবে। হবে, কিন্তু লুকিয়ে। যদি দিলু চাঞ্চল্য সৃষ্টি করে, আমার ধারণা করবেই, তাহলে তো খবরের কাগজ ঝাঁপিয়ে পড়বে। নিশ্চিত থাকুন মেসমশাই, ময়দানে আমাদের খেলায় কোনো রিপোর্টার আসে না, সাধারণ পাবলিক তো আসেই না। ওই প্লেয়ারদের আত্মীয় কি বন্ধু বান্ধব 2-4 জন হয়তো খেলা দেখে। আমরা তো মোহনবাগান ইস্ট বেঙ্গল নই, খবরের কাগজে দিলুর কথা জানবেই না। প্রতাপকে নিশ্চিন্ত দেখালো। পঞ্চানন অবাক হয়ে বললেন, বলছো কি? খবরের কাগজে না বেরোলে দিলুর ট্যালেন্টের কথা দেশের লোক জানবে কি করে? ওটাই তো আসল ব্যাপার। দিলুকে তো বাংলার ক্রিকেট কর্তাদের চোখে পড়তে হবে, নইলে ও উঠবে কি করে? এ তো মহা সমস্যায় পড়া গেল। কাগজে নাম বেরোনো চাই, অথচ বাড়ির লোক জানবে না। এটা কি করে হয় মেসমশাই? বাড়ির লোকেরা তো আর মুখ্য সূক্ষ্ম নয়, খবরের কাগজ পড়বেই। খেলা পছন্দ করে না বলে হয়তো খেলার পাতা পড়বে না, কিন্তু পাড়ার লোকজন কি ধরুন ওই বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনে ফেলতে তো পারে নাকি? তা তো পারেই, আর তাহলেই সর্বনাশটা হয়ে যাবে। না, তুমি এবছরটা বাদ দাও প্রতাপ। পড়াশুনোয় একটু ভালো রেজাল্ট করলে বরং ওর বাপ মাকে তখন বুঝিয়ে সুঝিয়ে নরম করতে পারবো। একটা বছর নষ্ট হবে? ভেবেছিলাম 15 বছরই ওকে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলাবো। অত কম বয়সে এদেশে কেউ খেলেছে নাকি? বলেন কি? আরে পাঞ্জাবের ধ্রুব পাণ্ডব কি ট্যালেন্টেড ব্যাটসম্যান যে ছিল কি বলবো। দিল্লি থেকে ট্যাক্সিতে পাটিয়ালায় বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল বেচারা। এই তো বছর আগে, 92 সালে। ছেলেটা তো 15 বছর পূর্ণ হওয়ার আগে রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করেছিল। আমি তো জানতুম সচিন তেন্ডুলকার সবচেয়ে বাচ্চা বয়সে রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি করে। না মেসমশাই, ধ্রুব পাণ্ডব মারা না গেলে ওর কথাই মনে রাখতেন। সচিন সেঞ্চুরি করে ওই 15.5 বছর বয়সে।
লক্ষ্য করে দেখবেন যারা বড় হয় তারা মাথা চাড়া দেয় ওই 15, 16, 17 এরকম বছর বয়সী। দিলুর কিন্তু এক্সপোজারটা এখনই হওয়া দরকার। পুজোর পরই নেট পড়বে, তখন নজর দিতে হবে ওর ব্যাটিংয়ে। অন্তত 40-50টা রান করার মতো না হলে শুধু ফিল্ডিং দিয়ে কতটা এগোবে বলুন? তুমি কি এই সিজনেই দিলুকে মাঠে নামাতে চাও? পারলে তাই নামাবো, কিন্তু যে বাধার কথা বললেন তাতে তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। কি যে মুশকিল হলো। প্রতাপের গলা নেতিয়ে পড়ল। হ্যাঁ, দেখি, একটু ভেবে দেখি। তুমি বিকেল পর্যন্ত আছো তো? একবার ঘুরে যেও। প্রতাপ চলে যাওয়ার পর পঞ্চানন দোতলায় এলেন। দিলু টেবিলে ঘাড় নিচু করে লিখে চলেছে। বাসুও লেখায় ব্যস্ত। ওরা মুখ তুলে তাকালো না। পঞ্চানন রেলিং ধরে পুকুরের দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভেবে যাচ্ছেন দিলুর খেলার জন্য কি করতে পারেন। এভাবে দাঁড়িয়ে কি ভাবছো দাদু? দিলুর প্রশ্নে চমকে উঠে পঞ্চানন ফিরে তাকালেন। বই খাতা বন্ধ করে দিলু উঠে দাঁড়ালো। বাসু লেখা বন্ধ করল। হ্যাঁ, হয়ে গেছে তোমাদের? বাসু ঘাড় নাড়ল। আচ্ছা, বিকেলে খাতা দেখে দেব, এখন থাক। মনে হচ্ছে আপনি খুব চিন্তায় পড়ে গেছেন। ভুরু কুঁচকে বাসু বলল, তা একটু পড়ে গেছি। এই বলে পঞ্চানন প্রতাপের সঙ্গে তাঁর যা কথাবার্তা হয়েছে ওদেরকে বললেন। শুনে দিলুর মুখ অন্ধকার হয়ে গেল। বাসু চুপ করে রইল। একতলা থেকে হর্ষর গলা শোনা গেল, ও দিলু, বাসু, তোরা নাইতে যাবি না? রবিবার দুপুরে বাসু এই বাড়িতে ভাত খায়। ওরা গামছা নিয়ে তেল মাখতে মাখতে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। হঠাৎ বাসু দাঁড়িয়ে পড়ে বলল, দিলু, একটা কাজ করলে হয় না? তোমার নামটা যদি বদলে দেওয়া যায়। অবাক হয়ে দিলু তাকিয়ে রইল। সে কি, নাম বদলাবো? হ্যাঁ, বদলাবে। তাহলে কাগজে নাম বেরোলেও বাড়ির কেউ ধরতে পারবে না। যা, এভাবে কি খেলা যায়? খেলবে একজন আর নাম হবে আরেকজনের। নামটা শুধু বদলে নেওয়া, তাতে অসুবিধার কি আছে? কত লোকই তো ছদ্ম নাম নেয়। এই তো যে অভিধানটা দাদুর ঘরে রয়েছে, চলন্তিকা, ওইটা লিখেছেন রাজশেখর বসু। আবার উনিই গল্প লিখেছেন পরশুরাম নামে। দুটো নাম নেওয়া অনেক লোকই আছে। তুমিও নয় থাকবে, তাতে অসুবিধার কি? বরং সুবিধার কথাটা ভাবো। বাসুর কথায় দিলু দ্বিধায় পড়ে গেল। মন থেকে বাসুর যুক্তি সে মানতে পারছে না, আবার খেলার সুযোগ তৈরি করার জন্য এই চালাকিটাও তার মন্দ লাগছে না। তাকে দোনামনার মধ্যে থাকতে দেখে বাসু বলল, আসল ব্যাপারটা তো ধরা না পড়ে খেলে যাওয়া। তুমি তো চুরি ডাকাতি করার জন্য নাম বদলাচ্ছ না, বদলাচ্ছ একটা ভালো উদ্দেশ্যে। যখন নাম হয়ে যাবে দেখবে তোমার বাবা মা কিছু বলবেন না, বরং গর্ব করে বলবেন, দিলু আমাদের ছেলে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। বাসুর কথা শুনতে শুনতে চকচক করে উঠল দিলুর চোখ। সে মনের চোখে নিজেকে দেখতে পেল ইডেনের মাঠ থেকে ক্লাব হাউসের ড্রেসিং রুমে ফিরছে। হাততালি দিতে দিতে পেছনে আসছে শচীন, সৌরভ, রাহুল। লোক দাঁড়িয়ে উঠে হাততালি দিচ্ছে। দিলু দিলু নাম ধরে সারা স্টেডিয়াম থেকে চিৎকার ভেসে আসছে। ততদিনে লোকে অবশ্য জেনে গেছে তার আসল নামটা। নকল থেকে আসল নামে ফেরাটা কি আর এমন শক্ত ব্যাপার? দিলু, মানুষ বাঁচার জন্য অনেক সময় অন্য নাম নেয়। তোমার খেলাকে বাঁচানোর জন্য একটা কোনো নাম নিলে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ঠিক আছে, নেব। বলেই দিলু দুহাত বাড়িয়ে জলে ঝাঁপ দিয়ে হাত পাড়ি দিতে শুরু করল। বিকেলে প্রতাপ এলো। পঞ্চানন বারান্দা থেকে তাকে দোতলায় উঠে আসতে বললেন। ভেবে দেখলেন? প্রতাপ দোতলায় উঠেই বলল, হ্যাঁ, দেখেছি, তবে আমি নয়, বাসু। পঞ্চানন হাসি মুখে বললেন, বাসু খেয়ে দিয়ে দুপুরেই ছোট হুড়ায় ফিরে গেছে। ছেলেটার সত্যি মাথা আছে। পঞ্চাননের মুখ দেখে প্রতাপ আশান্বিত হল। ব্যাপার কি বলুন তো? মনে হচ্ছে রাস্তা বের করে ফেলেছেন। হ্যাঁ,
দিলুর নামটা বদলাতে হবে, বুঝলে? কাগজে নাম বেরোলেও বাড়ির লোক ধরতে পারবে না। শুধু দেখতে হবে ছবি যেন না বেরোয়, ঠিক আছে? প্রতাপ চোখ বুজে রইল কয়েক সেকেন্ড, চোখ খুলল বিশাল একটা হাসি মুখে মাখিয়ে। ছবি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মেসমশাই, লোকাল ক্রিকেটের ছবি খবরের কাগজে কখনো বেরোয় না। উত্তরপল্লী সংঘ বরানগরের ক্লাব, সেখানে একটা ছোট মাঠে তাদের নেট প্র্যাকটিস হয়। দিলু প্র্যাকটিস করে দুধঘাট স্কুলের মাঠে। প্রতিদিন স্কুল ছুটির পরেই মাঠে নেমে পড়ে ফিল্ডিং ঝালিয়ে নিতে, তারপর নেটে ব্যাটিং। ওকে ওকে, আহা, ড্রাইভ করলে কিন্তু বলটা উঠে গেল কেন? আরে শর্ট এক্সট্রা কভার তো বুকের কাছে ক্যাচটা পেয়ে যাবে এইখানে। আগের বলটা তো দেখলাম এই একই ব্যাপার হলো, লং অফে পল্লব ক্যাচটা নিল, অল অ্যালং দ্য কার্পেট বল যাবে। এই 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 দেখো, এইভাবে ড্রাইভটা করো, এই জাস্ট এই পাটা নেবে। এই কি করছো কি? মুখ উঠে যাচ্ছে তো, মারার সময় মুখ উঠে যাচ্ছে। আরে বডি থেকে ব্যাট দূরে থাকছে তো, পিচের কাছে পা পৌঁছচ্ছে না বলে। ঠিক করে শট মারো। দিলু মুখ নামিয়ে প্রতাপের কথাগুলো শুনল, ব্যাট হাতে ক্রিজে আবার স্টান্স নিয়ে বলল, ঠিক আছে। মনে মনে স্মরণ করল প্রতাপদার কথাগুলো। মাথা নড়বে না, স্থির রাখবে, সামনের পা বলের পিচের কাছে নিয়ে যাবে, মাথা একটু নামাবে। এরপরে যদি শট কাভারের দিকে মারতে চাও তাহলে বাঁ কাঁধটা সেই মুখ করে শরীরের ভর সামনের পায়ে আনবে, ফলো থ্রোটা হবে সোজা যেদিকে বল মেরেছ। বোলার বল করল শর্ট পিচ অফ স্টাম্পের এক হাত বাইরে। দিলু স্কোয়ার কাট করতে গিয়ে ফসকালো। কেন ফসকালে? এমন বলেই তো ব্যাটসম্যানের আহ্লাদ হয়। আরে তুমি পা একদম না নড়িয়ে একই জায়গায় রেখে ব্যাটটা চালিয়েছো তো। এই দেখো দেখো। এই বলে প্রতাপ দিলুর হাত থেকে ব্যাটটা নিয়ে দেখালো সে কিভাবে ব্যাট চালিয়েছিল। তারপর দেখালো শটটা নেওয়ার সময় ডান পা কোথায় নিয়ে যাবে। এই দেখো, এই 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 ঠিক আছে, দেখো আরেকবার, দেখো আরেকবার, দেখো পা নড়বে, পা ফিক্স থাকছে তো। আরে টিভিতে দেখো তেন্ডুলকর কিভাবে মারে, দেখো শটগুলো দেখো। দিলু আবার স্টান্স নিয়ে দাঁড়ালো। এবারের বলটা মন দিয়ে লক্ষ্য করে বুঝল হাফ ভলে আসছে সোজা তার সামনে। ছয় মারবে কি? মুহূর্তে বিচার বদলে ফেলে সে প্রতাপদার কথা মতো ড্রাইভ করল। ঘাসের ডগা ঘষতে বিদ্যুৎ গতিতে বোলারের বাড়ানো ডান হাতের পাশ দিয়ে বল বেরিয়ে গেল। প্রতাপ হাততালি দিয়ে বলল, দ্যাটস ইট, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরো কয়েকটা ড্রাইভ করলো দিলু, বল উঠল না জমি থেকে। প্রতাপ বলল, অনেক তো শট নিলে, ক্রিকেটে কিন্তু শট না নেওয়ারও খেলা দরকার পড়লে খেলতে হয়। এবার তুমি 10টা বল ডিফেন্স করো, ঠিক আছে? এগিয়ে বা পিছিয়ে এমনভাবে বলটা থামাও যেন ব্যাটে লেগে বল সেখানেই পড়ে, ওই অনেকটা গাছ থেকে খসে পড়া আপেলের মতো। ডিফেন্স করো, ডিফেন্স। দিলু 10টা বল খেলল, তাতে দুবার ব্যাটের কানায় লাগলো, দুবার লাগলো প্যাডে, একটা ফসকালো, বাকিগুলো ঠিকঠাক আটকালো। বাসু নেটের বাইরে দাঁড়িয়ে খেলা দেখছিল। দিলু যখন পরের ব্যাটসম্যানকে দেওয়ার জন্য প্যাড খুলছে, বাসু ডাকল, দুলু। দিলু তখন মুখ নামিয়ে এক হাঁটু মুড়ে অন্য প্যাড খোলায় ব্যস্ত, বাসুর দিকে তাকালো না। বাসু এবার জোরে ডাকল, এই দুলাল। দিলু মুখ তুলে তাকিয়ে কপাল কুঁচকে বলল, আমাকে বলছো? তারপর হো হো করে হেসে উঠল। তাই তো, ভুলেই গেছিলাম, আমি তো দুলাল কর। ভবানীপুর মাঠে উত্তরপল্লীর প্রথম লিগ খেলা ইয়াং ফ্রেন্ডসের সঙ্গে। উত্তরপল্লীর ক্যাপ্টেন সনদ দত্ত যে প্লেয়ার্স লিস্ট আম্পায়ারকে দিল তাতে 11 নম্বরে লেখা ডি কর। নতুন ছেলে, বয়স কম, কারোর সঙ্গে কথা বলছে না, টেন্টের বাইরে একা চুপচাপ। শুধু প্রতাপ লাহিড়ী ওর সঙ্গে বার দুয়েক কথা বলে সনদকে ডেকে পরিচয় করিয়ে দিয়ে বলল, সনদ, সনদ একে একটু দেখিস, হ্যাঁ, ময়দানে প্রথম ম্যাচ খেলতে নামছে, একটু টেন্সড। সনদ স্মিত হেসে দিলুর কাঁধ ধরে ছোট্ট একটা ঝাঁকুনি দিয়ে বলল,
নার্ভাস লাগছে? দিলু মাথা নেড়ে বলল, না। আগে কোন ক্লাবে খেলেছো? বিজয় সংঘ। মৌলালির অ্যালবার্ট স্কোয়ারের ক্লাব, খুবই ছোট ক্লাব। সনতের খেলোয়াড় জীবনে এটাই প্রথম ঘটনা তার দলের 11 জনের সবাইকে সে চেনে না। 11 নম্বরের ডি কর ব্যাট করে না বল করে তাই সে জানে না। গত রাতে সেক্রেটারি প্রতাপ লাহিড়ী বাড়িতে ফোন করে বলেছিল, সনত, একটা নতুন ছেলেকে কাল খেলাবো বুঝলি, ওই স্কুলে পড়ে, দেখা যাক টিকতে পারে কিনা, পারলে মনে হয় অনেক দূর যাবে, একটু গাইড করিস ভাই। নতুন ছেলে সম্পর্কে সনত তখন কিছু জিজ্ঞেস করেনি। এরকম নতুন ছেলে প্রতি বছরে 2-3 জন আসে, 1-2 ম্যাচ খেলিয়ে বসিয়ে দেওয়া হয়। এই ছেলেটাও হয়তো সেরকমই 1-2 ম্যাচের জন্য এসেছে। প্লেয়ার্স লিস্টের নামগুলো লিখে দিয়েছে প্রতাপ। ডি কর নামটা 11 নম্বরে। দেখি সনদ ধরে নেয় বোলার। কি বল করো? সনদ জিজ্ঞেস করল। দিলু তাকালো প্রতাপের দিকে। দুলাল বোলার নয়। সনদকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে দেখে সে যোগ করল, 7 নম্বরে ব্যাট করবে। টস হলো, জিতেছে ইয়াং ফ্রেন্ডস, তারা প্রথম ব্যাট করবে। মাঠে নামল সনতের সঙ্গে 10 জন। ধর্মতলায় মাঠটা শহীদ মিনারের ধারেই বাসস্ট্যান্ডের লাগোয়া। আশপাশে খাবারের দোকান, লোকজনের ভিড় লেগেই আছে। মাঠের আউটফিল্ডের বহু জায়গায় ঘাস নেই, যেখানে আছে ঘাস সেখানে বড় বড়, জমি অসমান। কাগজ, ফলের খোসা, ভাঁড়ের টুকরো, শালপাতা ইতস্তত ছড়িয়ে আছে। দুধঘাটের মাঠ পলকের জন্য দিলুর চোখে ভেসে উঠল। আর তখনই সনদ তাকে আঙুল দিয়ে লং লেগের দিকটা দেখিয়ে বলল, ওই যে ওখানে। যে ওপেন করল সে প্রথম 3টি বল অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে দেখে ছেড়ে দিল। চতুর্থ বল মিড অফে ঠেলে দিয়ে একটা রান নিল। এবার বল পড়ল শর্ট পিচ। ব্যাটসম্যান সপাটে ঘুরিয়ে ব্যাট চালালো। দিলু দেখল বল তার দিকেই আসছে। ফিল্ডিং করার সময় বলের জন্য সে অপেক্ষা করে না, তা করলে ব্যাটসম্যান রান নেওয়ার সময় পেয়ে যায়। তাই সে বলের দিকে ছুটে গিয়ে সময় কমিয়ে দেয়। এখনও সে তাই করল। বলটা ডান হাতে কুড়িয়ে ছুঁড়বে বলে সে নিচু হয়েছে, আর তখনই অপ্রত্যাশিত জমির একটা উঁচু জায়গায় ঠক্কর খেয়ে বলটা লাফিয়ে তার নাক আর কপালের মাঝে লাগল। রক্ত ঝরছে তার নাক দিয়ে। রুমাল চেপে তাকে টেন্টে আনা হলো। নাক ফুলে উঠেছে, সামান্য একটু কেটেছে। ইস, ছি 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 ছি, প্রথম ম্যাচে প্রথমবার বল ধরতে গিয়েই ছি, এমন অমঙ্গলে কাণ্ড, কোনো মানে হয়? প্রতাপকে বিচলিত দেখালো। ডাক্তার খোঁজা হলো, পাওয়া গেল না। ডেটল দিয়ে ধুয়ে প্লাস্টার লাগিয়ে দিলুকে একটা চেয়ারে বসিয়ে রাখা হলো। একজন বরফ আনতে ছুটল। 1 ঘন্টা খেলার পর জলপান বিরতি। ইয়াং ফ্রেন্ডসের তখন বিনা উইকেটে 74 রান। ওপেনার 2 জন মারার বল প্রচুর পেয়েছে। এতক্ষণ রুমালে মোড়া বরফের টুকরো দিলু নাকে চেপে ধরে বসেছিল। এবার প্রতাপের কাছে গিয়ে সে বলল, আমি নামবো, ঠিক হয়ে গেছে। গুড, ভেরি গুড, ভেরি গুড, এই তো চাই, যাও নেমে পড়ো। প্রতাপকে খুবই উৎসাহী দেখালো। দিলু ছুটতে ছুটতে মাঠে গিয়ে বলল, আমি ফিট। সনতা, এবার আমায় কভারে ফিল্ড করতে দিন। সাবস্টিটিউট মাঠ ছেড়ে ফিরে গেল। দিলু আম্পায়ারকে জানালো সে আবার খেলতে নেমেছে। সনদ তাকে কাভারেই রাখল। শুরু হলো খেলা। ব্যাটসম্যান প্রথম বলটায় ড্রাইভ করলো এক্সট্রা কাভারে। কলকাতার মাঠে 2 রান তো নেওয়া যায়ই। দিলুর ডান দিকে 10 মিটার দূর দিয়ে বল যাবে, সে তাড়া করল। চাঁদোয়ার নিচে স্কোরারের পাশের চেয়ার থেকে উঠে দাঁড়ালো প্রতাপ। অস্ফুটে সে স্কোরারকে বলল, এইবার একটা রান আউট দেখো। বলটা ছোঁ মেরে তুলে একই সঙ্গে সে বোলারের উইকেটে ছুঁড়ল। ওরা দ্বিতীয় রানটা নিচ্ছিল। বোলারের প্রান্তে যাচ্ছিল যে পপিং ক্রিজের 2 মিটার আগে সে হতাশ হয়ে দেখল উইকেট ভেঙে গেল। বেল দুটো ছিটকে পড়ল 3-4 হাত দূরে। ফিল্ডাররা ছুটে গেল দিলুর দিকে। অচেনা নতুন বাচ্চা ছেলে, তাই সবাই পিঠ চাপড়ালো, নয়তো ওকে জড়িয়ে ধরত। 1 উইকেটে 75 রান। 3 নম্বর ব্যাটসম্যান গার্ড নেওয়ার পর আধ মিনিট ফিল্ডারদের অবস্থান দেখে স্টান্স নিল। প্রথম বলটা সে মিড অফে পুশ করে 7-8 পা এগিয়ে গেল।
দিলুকে বলের দিকে ছুটে যেতে দেখে থেমে গেল। ঘুরে ক্রিজে ফিরতে লাগলো অলসভাবে হেঁটে। তার ভাবখানা, একটা রান তো ছিলই, নন স্ট্রাইকার কেন যে বেরোলো না। এরপরই সে হতভম্ব হয়ে চোখের সামনে দেখল তার অফ স্টাম্পটাকে ডিগবাজি খেতে। তাড়াতাড়ি সে ক্রিজের উপরে ব্যাট রাখল। উইকেট কিপার আর দুজন স্লিপ ফিল্ডার চিৎকার করে আপিল করতেই স্কোয়ার লেগ আম্পায়ার আঙুল তুললেন। অবিশ্বাস্য রান আউট। ফিল্ডাররা ছুটে গিয়ে দিলুর কাঁধ ধরে ঝাঁকালো। একজন তো গলা জড়িয়ে ধরল, একজন বলল মিরাকুলাস। ইয়াং ফ্রেন্ডসের 2 উইকেটে 75। পরপর 2 বলে 2টো উইকেট পড়ে গেল এবং সে দুটো কোনো বোলার পায়নি। 1 নম্বর ব্যাটসম্যান এখনো ক্রিজে। এলো 4 নম্বর। সনদ তাকে ঘিরে দিল 3 জন ফিল্ডার দিয়ে। দিলুকে আনলো সিলি পয়েন্টে। ব্যাটসম্যান আর চোখে তাকে দেখল, চোখে সন্দেহ আর ভয়। উঁচু করে দেওয়া অফ স্পিন বল। ব্যাটসম্যান দুপা বেরিয়ে পিচের কাছে পা বাড়িয়ে ঝুঁকে কপিবুক রক্ষণাত্মক খেলল। ব্যাটের কানায় লেগে বলটা ঘুরে গেল সিলি পয়েন্টে। ঝোঁকানো শরীর তোলার সময় নেই দেখে সে দ্রুত ডান পা জমিতে ঘষটে ক্রিজের দিকে ঠেলে দিল, কিন্তু দাগের ওপারে পৌঁছল না এবং ততক্ষণে অফ স্ট্যাম্পে লাগা বল ছিটকে প্রথম স্লিপের পায়ের কাছে। সেই প্রথম ছুটে গিয়ে দিলুকে বুকে জড়িয়ে জমি থেকে 1 ফুট তুলে ধরল। চাঁদোয়ার নিচে 2 হাত তুলে নাচছে প্রতাপ। হ্যাট্রিক, হ্যাট্রিক, হ্যাট্রিক! আরে ফিল্ডারের হ্যাট্রিক শুনেছে কেউ কখনো? 3টেই ডাইরেক্ট থ্রো থেকে, কারো সাহায্য ছাড়াই। ইয়েস! এরপর স্কোরারকে ধমকে বলল, হাঁ করে আমার দিকে তাকিয়ে না থেকে 3টে রান আউটের পাশে লেখো ডাইরেক্ট থ্রো বাই ডি কর। ইয়াং ফ্রেন্ডসের রান 3 উইকেটে 75। এরপর 2 জন ব্যাটসম্যানের কেউই আর রান নিতে ভরসা পেল না যেদিকে দিলু রয়েছে। কাভারে দিলুকে রেখে সনদ বোলারদের নির্দেশ দিল অফ স্ট্যাম্পের বাইরের দিকে বল করতে। তারা সেইভাবেই বল করে যেতে লাগলো। ব্যাটসম্যানরা যা মারে সবই মিড অফে বা কাভারে যাচ্ছে। দিলুকে ছুটে যেতে দেখলেই তারা রান নিতে আর দৌড়োয় না। শেষে বেপরোয়া হয়ে 1 নম্বর ব্যাটসম্যান অফ স্ট্যাম্পের বাইরের একটা ওভারপিচ বল ঘুরিয়ে মিড উইকেটে মারল। ব্যাটে ঠিকমতো বলটা না লাগায় ক্যাচ উঠে গেল কাভারে। দিলু সহজেই ধরে নিল। ইয়াং ফ্রেন্ডস 4 উইকেটে 80। 10 রান যোগ হওয়ার পর আরেকটি উইকেট পড়ল, বোল্ড। পরের ব্যাটসম্যান দিলু ভীতি কাটাবার জন্য তুলে 6-4 মেরে 30 রান করল 11টা বলে। শেষ পর্যন্ত সে স্টাম্পড হল। 6 উইকেটে 120। 8 নম্বর ব্যাটসম্যান এসে দ্বিতীয় বলটা ঠেলল পয়েন্টে দিলুর পাশ দিয়ে। বল কুড়োতে সে ছুটল প্রায় 25 মিটার। ব্যাটসম্যান সেই দিকে তাকিয়ে। এরপরে সে আবিষ্কার করল নন স্ট্রাইকার তার পাশে উত্তেজিত স্বরে বলছে, রান রান! স্ট্রাইকার বলল, এখন আর ছুটে কি হবে? দিলুর ছোঁড়া বল ধরে বোলার ততক্ষণে বেল ফেলে দিয়েছে। বলটা কে চেস করছে আগে সেটা দেখবি তো। বলতে বলতে সে মাঠ ছাড়ল। 7 নম্বর ব্যাটসম্যান এখনো রয়ে গেছে এবং ইনিংসের শেষ পর্যন্ত নট আউট রয়ে গেল 36 বলে 6 রান করে। শেষ 3 ব্যাটসম্যান একটি লেগ বাই বাউন্ডারি সহ তোলে 8 রান। 11 নম্বরের ক্যাচ দিলু নেয় ব্যাকওয়ার্ড পয়েন্টে। ইয়াং ফ্রেন্ডস 1 উইকেটে ছিল 75 রানে, সেখান থেকে অল আউট 133-এ। দিলু মাঠে ফিরে আসার পর 10টা উইকেট পড়ে 58 রানে। এবার তার দলের খেলা। 6 নম্বরে নামার জন্য দিলু প্যাড পরেছিল। উত্তরপল্লী 4 উইকেটে 135 করায় তাকে আর মাঠে নামতে হয়নি। প্রতাপের মুখ থমথমে, উত্তেজনা চেপে রাখার চেষ্টায়। গত রাত থেকে সে সিঁটিয়েছিল। মনে মনে বলে গেছে, ডোবাসনি দিলু, ডোবাসনি। সকাল 7টার মধ্যে সে মোটর বাইকে দুধঘাটে পৌঁছে দেখে দিলু পুকুরে সাঁতার কাটছে। আশ্চর্য, ছেলেটার কোনো টেনশন নেই। এই সময়ে কি কেউ জলে ঝাঁপাঝাঁপি করতে পারে? 8টার সময় দাদুকে মামিকে প্রণাম করে সে প্রতাপের পেছনে বাইকে চড়ে বসে। দুজনের মধ্যে সারা পথে একটাও কথা হয়নি। প্রতাপকে জনে জনে সবাই জিজ্ঞেস করল, এই ছেলেটিকে পেলে কোথায়? গ্রাম থেকে কুড়িয়ে পেয়েছি। সে নিস্পৃহ স্বরে জবাব দেয়। নাম দেখছি ডি কর। ডিটা? ডি হলো দুলাল। গ্রামের নামটি কি? ছোট হুড়া। ওখানে একটা স্কুলে আমি কোচ করি, দুলু সেই স্কুলে পড়ে। প্রতাপ হুঁশিয়ার হয়ে বলল, দুধঘাট নামটা যেন চাউর না হয়ে যায়।
কোনোভাবে যদি মৌলালির বাড়িতে কথাটা পৌঁছয় ডি কর নামের একটা ছেলে দুধঘাটে থাকে, সে ময়দানে তার প্রথম ম্যাচেই ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দিয়েছে, তাহলে সন্দেহ আর কৌতূহল তো জাগবেই। ডি কর দিলু নয় তো? ভবানীপুর মাঠের লাগোয়াই ক্রীড়া সাংবাদিকদের ক্লাবের তাঁবু। সব কাগজের লোক সেখানে বিকেলে জড়ো হয়। ময়দানে ছড়ানো মাঠগুলো যত খেলা হয়েছে তার স্কোরবুক নিয়ে ক্লাবের লোকেরা তাঁবুতে এসে সাংবাদিকদের জানায়। অবশ্য জনপ্রিয় বড় ক্লাবের লোকেরা আসে না, সাংবাদিকরাই তাদের ক্লাবে যায় রেজাল্ট নিতে। উত্তরপল্লীর স্কোরার ছেলেটি খাতা নিয়ে ক্রীড়া সাংবাদিকদের তাঁবুতে গেল। সে মুখচোরা, বুদ্ধিটাও কম। সে স্কোরবুকটা খুলে কথায় ব্যস্ত এক সাংবাদিকের সামনে এগিয়ে ধরল। দেখার সময় নেই। সেঞ্চুরি হয়েছে কিনা বলো। না। হ্যাট্রিক হয়েছে? না। ঠিক আছে, রেজাল্টটা বলো। ইয়াং ফ্রেন্ডস 133, উত্তরপল্লী সংঘ 4 উইকেটে 135 তুলে 6 উইকেটে জিতেছে। আর কিছু হয়েছে? উত্তরপল্লীর একটা ছেলে দারুণ ফিল্ড করেছে, 2টো ক্যাচ 4টে রান আউট। হ্যাঁ ঠিক আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলুক, তখন রান আউট ক্যাচ ট্যাচ লেখা যাবে। স্কোরবুক বগলে নিয়ে ছেলেটি তাঁবু থেকে বেরোচ্ছে, তখন একজন তাকে পেছন থেকে ডাকল। এই যে শুনছেন? সে ফিরে তাকিয়ে দেখল শীর্ণ চশমা পরা একটি অল্প বয়সী ছেলে, পায়ে চটি, তার দিকে জলজলে চোখে তাকিয়ে বলল, বলছি তখন কি যেন কানুদাকে বলছিলেন 4টে রান আউট 2টো ক্যাচ একজনে কি করেছে? তবে না তো বললাম কেন। কই স্কোর বইটা দেখি একটু। এই বলে সে স্কোর বইটা বগল থেকে টেনে নিয়ে পাতা উল্টাল। স্কোর দেখতে দেখতে কপালে ভাঁজ তুলে বলল, এটা কি লেখা? কিসের হ্যাট্রিক? রান আউটের। পরপর 3 বলে 3 জনকে ডাইরেক্ট থ্রোয়ে উইকেট মেরে আউট করেছে। এমন ঘটনার কথা শুনেছেন কখনো? সেই নবীন সাংবাদিক এধার ওধার তাকিয়ে স্কোরারকে তাঁবুর গেটের বাইরে টেনে আনল। স্কোর বই থেকে দরকারি তথ্য নোট বইতে টুকে নিয়ে ডিকর সম্পর্কে কিছু প্রশ্ন করল। আপনার কোন কাগজ? প্রভাতী। নিশ্চয়ই নাম শোনেননি, আসলে যাদবপুর থেকে নতুন বেরিয়েছে। আচ্ছা, ছোট হুড়াটা কোথায় বলুন তো? জানি না, বারুইপুর কি শ্রীরামপুরের দিকে হবে। এই যে দুলাল, এ আগে কোন ক্লাবে খেলেছে? জানি না। ধর্মতলায় মোটরবাইক থেকে নেমে প্রতাপ ওষুধের দোকান থেকে কয়েকটা ক্যাপসুল কিনল। দিলুর হাতে দিয়ে বলল, এখনই একটা খেয়ে নাও, রাতে আরেকটা খেও কেমন? আর কাল সারাদিনে 3টে খাবে, ব্যথা কমে যাবে। প্রতাপ একটা সফট ড্রিঙ্কসের বোতল কিনে দিলুর হাতে দিয়ে বলল, এখানকার জল খুব খারাপ, এই দিয়ে ক্যাপসুলটা গেলে খাও। সন্ধ্যা উতরে গেল দুধঘাটে ওদের পৌঁছতে। বাড়ির সবাই অধীর হয়ে অপেক্ষা করছিলেন। সুলেখারই চোখ প্রথম পড়ল দিলুর নাকে। দিলু, কি হলো নাকে? বেশ ফুলে রয়েছে দেখছি। কিছু না, একটা বল লেগেছে, এখন ঠিক হয়ে গেছে, ওষুধ খেয়ে নিয়েছি। দিলু তাচ্ছিল্য ভরে বলল, প্রতাপ কি হলো, খেললো কেমন? হরিসাধন উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলেন। মুখে গাম্ভীর্য আর স্বরে ব্যক্তিত্ব ফুটিয়ে প্রতাপ বলল, 4টে রান আউট 2টো ক্যাচ। ভাবা যায়? আপনার আপনার ভাগ্নে যে কি জিনিস লোকে এইবার জানবে। ফিল্ডিং কাকে বলে আজ তাও দেখালো। কত সহজে পটাপট উইকেটে মারল। ক্লাবের ছেলেটা তো একেবারে থ বনে গেছে। মেসোমশাই, আমি বলেছিলাম না, আউট অফ দিস ওয়ার্ল্ড। ওর ফিল্ডিং পৃথিবীর বাইরের ব্যাপার। ভালো মাঠ পেলে না, দিলু আজ দেখিয়ে দিত ফিল্ডিং কোথায় নিয়ে যাওয়া যায়। 6জন ব্যাটসম্যান আউট ওর হাতে। একটা বোলার 6টা উইকেট পেলে তাকে নিয়ে নাচানাচি শুরু হয়ে যায়। দিলু শুধু ফিল্ডিং এর জোরেই দেখবেন কত ওপরে ওঠে। আমার কথা মিলিয়ে নেবেন, লিখে রাখুন। ওর সামনে এত প্রশংসা করো না প্রতাপ, মাথা ঘুরে যাবে। হ্যাঁ ঠিক কথা, তবে বোকা, প্রশংসা কিন্তু অনেক সময় উৎসাহ বাড়িয়ে উজ্জীবিত করে তোলে, এটাও মনে রেখো। দাদু, তাহলে তুমি আজ খেল দেখিয়েছ, তা কত লোক দেখলো? জনা 50 হবে। 22টা প্লেয়ার, 3-4 জন রিজার্ভ, 2টো করে স্কোরার আর আম্পায়ার, মালি টালি, ঝালমুড়ি চাওয়ালা আর ক্লাব অফিসিয়াল। তবে সবাই খেলা দেখছিল না।
হ্যাঁ খবরের কাগজের লোক ছিল? একজনও না। এইসব ম্যাচে ওরা আসেন না, সেটা একদিক দিয়ে ভালোই হয়েছে। মৌলালি অন্ধকারে থাকবে। প্রতাপ হেসে পঞ্চাননের দিকে তাকিয়ে মাথা নাড়ল। মৌলালি অন্ধকারে থাকলেও বাংলার জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান আশিস ঘোষ তার যাদবপুরের বাড়িতে সকালে চা খেতে খেতে টেবিল থেকে নতুন বেরোনো কাগজ প্রভাতী তুলে নিয়ে প্রথমেই খেলার পাতা খুলে চোখ বোলাতে বোলাতে ঝুঁকে পড়ল একটা মোটা হেডিং দেখে, সিএবি লিগে রান আউটের হ্যাট্রিক। তার নিচে পাতলা হেডিং, গ্রামের ছেলের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে 6 জন আউট। আশিস দ্রুত খবরটা পড়ে নিয়ে টেলিফোন নাম্বারের ছোট নোট বইটা থেকে একটা নাম্বার বের করে ডায়াল করল। হ্যালো, কে? প্রতাপ? আমি আশিস বলছি। আজ সকালে একটা খবর। হ্যাঁ, ওই কাগজটার নাম প্রভাতী, আমাদের এখান থেকে নতুন বেরিয়েছে। না, অন্য কোনো কাগজে তো চোখে পড়লো না। হ্যাঁ, যেটা বলছিলাম শোন, দুলালকর যা করেছে সে তো ফ্যান্টাস্টিক। বয়স কত? 15? বাহ, ছেলেটাকে দেখতে হবে তো। তোদের পরে খেলা কবে, কার সঙ্গে? শনিবার ক্যালকাটা ইউনাইটেডের সঙ্গে ওদের মাঠে। ঠিক আছে, আমি দেখতে যাব। ইউনাইটেড মাঠ ভবানীপুর মাঠের তুলনায় অনেক ভালো। ফুটবল মরশুম ছাড়া বছরের বাকি সময় এই মাঠের ওপর দিয়ে লোক চলাচল না করায় ঘাস সমানভাবে চারিয়ে রয়েছে। মাঠের জমিও সর্বত্র সমতল। তাঁবুর ফেন্সিংয়ের বাইরে লোহার চেয়ারে বসে প্রতাপ আশিস ঘোষের অপেক্ষায়। ব্যাট করছে ইউনাইটেড। প্রথম 3টি উইকেট পড়ল 8 রানে, 3 জনই রান আউট এবং দিলুর ছোড়া বলে। এক্সট্রা কাভার আর ডি পয়েন্টের মাঝামাঝি জায়গায় সে ফিল্ডিং করছে। ডান দিকে ও বাঁ দিকে প্রায় 40 মিটার জায়গা জুড়ে তার রাজত্ব বিস্তৃত। 3 জনই দ্বিতীয় রান নেওয়ার সময় আউট হয় এবং বোলার প্রান্তে। আউট হওয়ার ধরন আগের ম্যাচের মতোই। ইউনাইটেড ব্যাটসম্যানরা একটাই ভুল করেছে, তারা দিলুকে বুঝে নিতে একটু দেরি করে ফেলেছে। যখন বুঝল অফের দিকে একটা বিপজ্জনক ফাঁদ তাদের বধ করার জন্য পাতা রয়েছে, ততক্ষণে 3 জন ফাঁদে ধরা পড়ে গেছে। প্রভাতীর সেই সাংবাদিকটি, যার নাম অলোকেন্দু, স্কোরারদের টেবিলের পাশে একটা চেয়ার টেনে এসে বসে গেছে। সে খুবই খুশি। এখনো পর্যন্ত অন্য কোনো কাগজের লোক মাঠে হাজির নেই। সম্পাদক উত্তরপল্লীর আগের ম্যাচের লেখাটার প্রশংসা করে তাকে বলেছেন, অন্য কোনো কাগজে তো খবরটা নেই। তুমি ছেলেটার সব খেলা কভার করবে, ভেরি পেকুলিয়ার। শুধু ফিল্ডিংয়েই 6টা উইকেট নিচ্ছে একজন। ম্যাচটা অবশ্য তুচ্ছ, ব্যাটসম্যানরাও নির্বোধ, কিন্তু ওর ডাইরেক্ট থ্রোগুলো তো সত্যি। চোখের সামনে 3টে থ্রো সোজা উইকেটে লাগলো। আরও 5টা মেরেছে, কিন্তু তাতে কেউ রান আউট হয়নি। অলোকেন্দু প্রতিটি থ্রোয়ের হিসেব রেখেছে। 8 থ্রো, 3 আউট। সে তাঁবুর পাশের রাস্তা দিয়ে একটি লোককে হেঁটে যেতে দেখে মনে মনে আঁতকে উঠল। এই সর্বনাশ! এ তো সত্যসন্ধি কাগজের শতদলদা। আবার এখানে এসে পড়বে না তো? শতদল মাঠের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে অলোকেন্দুকে দেখে এগিয়ে এলো। আরে অলোকেন্দু, এখানে কি করছো? এখানে কারা খেলছে? অলোকেন্দু মনে মনে বলল, হে ভগবান, এখন বল যেন দুলালের কাছে না যায়। ছুঁড়লেই তো উইকেটে মারবে। তাতে শতদলদার যদি কৌতূহল জেগে ওঠে, আবার এখানেই যদি বসে পড়ে, সর্বনাশ। তাহলেই হয়েছে। শতদলদা খেলছে উত্তরপল্লী আর ক্যালকাটা ইউনাইটেড। এই একটুখানি দেখেই মোহনবাগানে চলে যাব। খেলা তো ইস্টার্নের সঙ্গে। হ্যাঁ এসো, আমি এগোলাম। অলোকেন্দু হাফ ছাড়া মাত্র দিলু লং অফে উঁচু করে ওঠা বলে ক্যাচ ধরল প্রায় 30 গজ ছুটে, গোলকিপারের মতো ঝাঁপিয়ে জমি থেকে 4 আঙুল ওপরে। অ্যাপেলের চিৎকারে শতদল থমকে একবার মুখ ফিরিয়ে তাকিয়ে আবার হাঁটতে লাগল। অলোকেন্দু নোট বইয়ে হিসেব লিখল, হাত কাঁপছে। মনে মনে বলল, ভগবান ভগবান, দেখো ভগবান, আজ যেন 7টা হয়, তাহলেই চুটিয়ে লিখব। 1 ইনিংসের ম্যাচে ওয়ার্ল্ড রেকর্ড বললে কি ভুল হবে? উইকেট কিপারের কাছে তো অনেক শিকার আছে 1 ইনিংসে, কিন্তু ফিল্ডসম্যানের কটা আছে? দুলাল কর যদি আজ 10টা শিকার করে ফেলে, ব্যাস কেল্লা ফতে। কেউ নেই, একজনও রিপোর্টার নেই, পুরো স্কুপ হয়ে যাবে। অলোকেন্দু স্কুপ করল বটে, তবে দিলুর শিকার সংখ্যা ভগবান 10টার বদলে করে দিলেন 8। 5 রান আউট, 3 ক্যাচ, মোট 13 বার স্ট্যাম্পে বল লাগিয়েছে। ক্যালকাটা ইউনাইটেড 65 অল আউট।
ফিল্ডাররা মাঠ থেকে ফিরছে। প্রতাপও চেয়ার ছেড়ে তাদের সঙ্গে তাঁবুতে ঢুকতে গিয়ে দেখল আশিস ঘোষ দাঁড়িয়ে। প্রতাপ বলল, এ কি, এখানে দাঁড়িয়ে কতক্ষণ এসেছিস? আরে বাইরে বসলে না কেন? ভালো করে দেখতে হলে লোকজন থেকে একটু তফাৎ হয়ে দেখতে হয়, বুঝলি না? তা কেমন দেখলি? প্রতাপ, এই ছেলেটা তো ভগবান রে। আশিস দুহাত বাড়িয়ে প্রতাপের হাত ধরল। একাই তো শেষ করে দিল ইউনাইটেডকে। আমিও সবকটা রান আউট আর ক্যাচ এখানে দাঁড়িয়ে দেখেছি। যেখান সেখান থেকে বল তুলে উইকেটে মারে, একটাও মিস করলো না। এটা তো জন্মগত ক্ষমতা, না হলে হাজার প্র্যাকটিস করে ওই জিনিস আয়ত্ত করা যায় না। ওকে চোখে চোখে রাখিস। আমাকে আর রাখতে হবে না, ও যেখানে থাকে না সেখানেই চোখে রাখার ঠিক লোক আছে। আশিস, এই ছেলেটাকে অপেক্ষা করিয়ে পৌঁছিয়ে ফেলা ঠিক হবে না রে। ওকে নিজের চোখে তো দেখলি, এবার একটু ঠেলে তুলে দে ভাই। আরেকটা ম্যাচ খেলুক, ব্যাটটা কেমন করে একবার দেখে নি, তারপর আন্ডার 16 ওকে ঢোকাবার জন্য মিটিংয়ে নাম তুলব। তুই চিন্তা করিস না। 65 রান টপকাতে উত্তরপল্লীর 2 উইকেট খরচ হল। দিলু এই ম্যাচেও ব্যাট করার সুযোগ পেল না। খেলা 2:30টার মধ্যে শেষ। অলোকেন্দু তখন ফটোগ্রাফারের জন্য মাথার চুল ছেঁড়ার মতো অবস্থায়। দুলালের একটা ছবি তার চাই। কত ফটোগ্রাফারই তো কাঁধে ব্যাগ ঝুলিয়ে মাঠে ঘুরে বেড়ায় খবরের কাগজে ছবি বিক্রি করবে বলে, আর আজই কারো পাত্তা নেই। দৌড়ে মোহনবাগান মাঠে গিয়ে খোঁজ করে দেখবে ভেবে সে প্রতাপের কাছে গিয়ে বলল, আচ্ছা দুলাল এখন 10-15 মিনিট থাকবে তো? আমি তাহলে দৌড়ে একজন ফটোগ্রাফার ধরে আনছি। কি জন্য? প্রতাপ মনে মনে সিঁটিয়ে প্রশ্ন করল। কেন আবার? ছবি তোলার জন্য। কাল প্রভাতিতে বেরোবে, 2 ম্যাচে 14। ভাবতে পারেন? ওর ছবি বেরোবে না তো কার বেরোবে? প্লিজ প্লিজ 10টা মিনিট, হ্যাঁ জাস্ট 10টা মিনিট দিন। আপনি ওকে থাকতে বলুন, আমি এক্ষুনি আসছি। 10টা মিনিট, জাস্ট 10 মিনিটে আসছি আমি। বলেই সে ছুটতে শুরু করলো মোহনবাগান ক্লাবের উদ্দেশ্যে। দিলু, বিপদ ঘনিয়ে আসছে রে। কাগজে ছবি বেরোবার ব্যবস্থা হচ্ছে। সর্বনাশ, এক্ষুনি কেটে পড়তে হবে। চল এখান থেকে। 5 মিনিটের মধ্যে প্রতাপের মোটর বাইক ছুটল দুধঘাটের দিকে। যখন পৌঁছল তখনও বিকেল। ওরা যখন বাড়ির কাছাকাছি দেখল রাস্তার ধারে একটা ইঁটের চাঙড়ের ওপর হর্ষ বসে। মোটর বাইক দেখেই উঠে দাঁড়িয়ে হাত তুলে চেঁচিয়ে উঠল, থামো থামো, এখন আর বাড়ির দিকে যেও না। উফ বাবা, কখন থেকে তোমাদের জন্য বসে আছি। শোনো, দুপুরে মলু দিয়ে এসেছে। মা এসছে? দিলুর মুখ শুকিয়ে গেল। দিলুর মা? সর্বনাশ করেছে। কি বলা হয়েছে ওকে? বৌদি বুদ্ধি করে বলেছে ছোট হুড়োয় এক বন্ধুর বাড়িতে দিলু দাদা ছিপ দিয়ে মাছ ধরতে গেছে, সন্ধ্যের আগেই এসে যাবে। তোমাদের আগাম জানিয়ে দেওয়ার জন্য মেসোমশাই আমাকে বললেন, হর্ষ রাস্তায় নিমতলায় গিয়ে বসে থাক, ওদের আসতে দেখলে কি বলতে হবে শিখিয়ে দিবি, আর বলবি খুব ভালো হয় যদি দিলু মাছ হাতে বাড়ি ফেরে। মাছ? এখন কি বাজার বসেছে নাকি? আচ্ছা দেখি, আমি বাইগাছি বাজারটা দেখে আসছি, নয়তো বারাসাতে চলে যাব। আমার চেনা এক মাছওয়ালা আছে ওখানে। আমি যাই। আমি। প্রতাপ আর কথা বাড়ালো না, বাইক ঊর্ধ্বশ্বাসে ছোটালো। দিলু দাদা, তুমি এখন আর বাড়ি যেও না, বুঝলে? একেবারে মাছ হাতে বাড়ি ঢুকবে। এখানে বসে থাকো চুপচাপ। প্রতাপ বাইগাছি গিয়ে দেখল বাজার শুনশান। দেরি না করে মোটর বাইক ঘুরিয়ে ছুটল বারাসাত। সেখানেও মাছের বাজারে লোক নেই, এই সময় থাকার কথাও নয়। কাছেই 3 কড়ির বাড়ি, ছোটবেলার বন্ধু, বাজারে মাছের বড় কারবারি। প্রতাপ হাজির হলো তার বাড়িতে। তিনু বড় বিপদে পড়ে গেছি। এক্ষুনি একটা মাছ চাই, ওই কিলো 2-এর মধ্যে হলেই হবে। মাছ আসবে সন্ধ্যেবেলা হাওড়ার বাজার থেকে, ঘন্টাখানিক বস। 3 কড়ি নিশ্চিন্ত ভঙ্গিতে সিগারেটে টান দিয়ে বলল, পারবো না রে, পারবো না। 1 ঘন্টা বসতে পারবো না। সকালের কোনো মাছ পড়ে টড়ে নেই, দেখ না একটু। কাটা রুই আছে 700 গ্রামের মতো, চলবে? তাইলে দিতে পারি। চলবে। মুড়োটা আছে তো? আছে, লেজাটাও আছে। গাদার পেটি বিক্রি হয়ে গেছে রে। 3 কড়ি বাড়ি থেকে বাজারে এলো। প্রতাপ ছোট একটা থলি কিনে নিল।
কাঠের বাক্সে বরফ চাপা দেওয়া পলিথিনে মোড়া মাছ বের করে 3 কড়ি প্রতাপের থলিতে ঢুকিয়ে দিল। কত দাম বল? তা দিতেই হবে না, আমার ছেলেটাকে বরঞ্চ দুধঘাট স্কুলে ভর্তি করিয়ে দিস। তোর তো চেনাশোনা আছে হেডমাস্টারের সঙ্গে, তাই না? হ্যাঁ আছে, ভর্তি করে দেবো, তুই চিন্তা করিস না। তো প্রতাপ প্রায় ছুটে গিয়ে বাইকে চড়ে বসল। আধ ঘন্টা কাবার হয়ে গেছে। দিলুর মা যদি এখনো থাকেন তাহলে ভালোই, নিজের চোখে দেখে যাবেন ছেলে সত্যি মাছ ধরতে গিয়েছিল এবং ধরেও ছিল 1 কিলো 2 রুই। অত বড় মাছ খাবার লোক বাড়িতে নেই, তাই সে আধখানা বন্ধুর বাড়িতে দিয়ে এসেছে। প্রতাপ মনে মনে এরকম একটা গল্প বানিয়ে ফেলল। নিমগাছ তলায় ওরা দুজন বসে অপেক্ষা করছে। হর্ষ হাত বাড়িয়ে আগে থলিটা নিয়ে ফাঁক করে দেখল। গোটা মাছ পেলাম না গো, কাটা ছিল তাই নিয়ে এলাম। যাকে এখন শোনো, মন দিয়ে শোনো। 2 কিলোর রুই দিলু ধরেছিল, তার আধখানা বন্ধুর বাড়িতে দিয়ে এসেছে, কারণ ওদের ছিপ, ওদের পুকুর। দিলু তো দিতেই পারে নাকি? হ্যাঁ, কি পারে না? প্রতাপ তার গল্পটা অনুমোদন পেতে তাকিয়ে দেখল হর্ষর মুখের ভাবে। হ্যাঁ, খুব ভালো বলেছেন, আমি তাই বলবো। ওরা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। প্রতাপ ব্যস্ত হয়ে ডাকল, এই যে মাছটা কিন্তু ঠান্ডা, বরফে ছিল সকাল থেকে, এই নাও। সে আমি ঠিক করে নেব। দূর থেকে মলুদিকে দেখাবো এমন ভাবে যে আর হাতই ছোঁয়াবে না। প্রতাপ বাইকে চড়ে ফেরার সময় গেট দিয়ে ভেতরে তাকিয়ে দেখলো একটা মোটর গাড়ি দাঁড়িয়ে। সে আশ্বস্ত হলো দিলুর মা এখনো ফিরে যাননি। বাড়িতে ঢুকেই হর্ষ চেঁচিয়ে বলল, ও মলুদি, ও বৌদি, দেখে যাও দিলু দাদা কত বড় একটা মাছ ধরেছে। ওরা দোতলায় ছিল। হর্ষর বাড়ি মাথায় করা চিৎকারে তাড়াতাড়ি নেমে এলো। ততক্ষণে একটা গামলায় মাছের টুকরোগুলো হর্ষ ঢেলে ফেলেছে। দেখো গো মলুদি, দেখো তোমার ছেলের কীর্তি, দেখো কত বড় মাছ ধরে আবার আধখানা ওদের দিয়েও এসেছে। পঞ্চানন বললেন, হ্যাঁ, এই রকমই তো হওয়া উচিত। আর হবে নাই বা কেন? মলুর ছেলে তো, দেওয়া তো আর হাত তো দিলু মায়ের কাছ থেকেই পেয়েছে। আর চোখে তিনি দেখলেন মলুর চোখ পুলকে জলজল করছে। হর্ষ ব্যস্ত হয়ে বলল, বৌদি, আমি চট করে 2টো মাছ মলুদিকে ভেজে দিই। বলেই সে মাছের গামলা নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। মলু যথাসাধ্য উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ও জেঠু, পুকুরের ধারে বসে মাছ ধরাটা কিন্তু বিপজ্জনক। দিলু আবার সাঁতার জানে না। হ্যাঁ, ঠিক কথা, এটা তো আমার মনে ছিল না। আচ্ছা মলু, ওকে সাঁতারটা শিখিয়ে দিলে কেমন হয়? পঞ্চানন গম্ভীর মুখে বললেন, দাও, তবে যাকে তাকে দিয়ে শেখাতে যেও না। ডুবে গেলে বাঁচাতে পারবে এমন কাউকে দিয়ে শিখিও বাপু। মাছ ভাজা খেয়ে মলু চলে যাওয়ার পর পঞ্চানন জিজ্ঞেস করলেন দিলুকে, দাদু, আজ কটা হলো? 8টা। আজ কিন্তু খুব মাচান বেঁচে গেছো। তবে বারবার তো মাছ ধরার গল্প টিকবে না। পরের ম্যাচ কার সঙ্গে? ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে, ওদের মাঠেই খেলা। কলকাতা আমার পক্ষে দূর হয়ে যায়। এই বেতো হাঁটু নিয়ে অত হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। খুব ইচ্ছে করে একবার তোমার খেলা দেখতে। দাদু, শেষ কবে ময়দানে খেলা দেখেছ? সে তো বোধহয় 74-এর ডিসেম্বরে। পটৌডি ক্যাপ্টেন, ওয়েস্ট ইন্ডিজ ইডেনে হারলো। ও 4th ডে সকালেই চন্দ্রশেখর বোল্ড করলো লয়েডকে। এখনো চোখের সামনে ভাসে। তারপর স্লিপে কালীচরণের ক্যাচ নিল বিশ্বনাথ, চন্দ্রই বলে, আর ওখানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ও 2 চোখ ভরে দেখেছি বিশ্বনাথের ব্যাটিং। প্রায় 6 ঘন্টা ব্যাট করে 139 রান করেছিল। গিবস আর অ্যান্ডি রবার্টস ছিল বোলার। অমন ব্যাটিং আর দেখা যাবে কিনা জানি না দাদু। এখন তো যে সেঞ্চুরি করে তাকেই আর্টিস্ট বলা হয়। বিশ্বনাথের ওই খেলা দেখলে আর বলতো না। পঞ্চানন মাথা নাড়তে লাগলেন।
দিলু বুঝতে পারল না দাদুর এই আক্ষেপটা বিশ্বনাথের মতো ব্যাটিং আর দেখা যাবে না বলে, নাকি সবাই আর্টিস্ট হয়ে যাচ্ছে বলে। পরের দিন স্কুল ছুটির পর দিলু নেটে ব্যাট করছিল। একটা বল জোরে ড্রাইভ করতেই ব্যাটের কানা ভেঙে এক টুকরো কাঠ উড়ে গেল। দিলু অপ্রতিভ হয়ে নেট থেকে বেরিয়ে এলো। আরেকটা ব্যাট আছে, কিন্তু সে আর নেটে ঢুকল না। মাঠের মাঝে কয়েকজনের সঙ্গে ক্যাচিং প্র্যাকটিস শুরু করল। একটু পরে এলো প্রতাপ। এই দিলু, কাল কেউ আবার রান আউট হয়নি তো? হর্ষমাসি আর দাদুর রানিং বিটুইন দ্য উইকেটে এত ভালো বোঝাপড়া যে মা কোনো চান্সই পায়নি স্টাম্পে হিট করার। শোনো, আশিস ঘোষ দুপুরে ফোন করেছিল। এই নভেম্বরে আন্ডার-16 বিজয় মার্চেন্ট ট্রফির খেলা, ঠিক আছে? তা বেঙ্গল টিমের জন্য প্রবাবলদের নিয়ে একটা ট্রায়াল ম্যাচ খেলতে চায়। তোমার নাম করলো, তবে ট্রায়ালে তোমাকে আরেকটু দেখে নিতে চাইছে। তা আমি ভাবছি রবিবার দুধঘাটে খেলাটা করার জন্য বললে কেমন হয়? তোমার মামার সঙ্গে আজই কথা বলবো, ওর পারমিশন ছাড়া তো খেলা সম্ভব নয়। আচ্ছা, সন্ধ্যায় উনি বাড়ি থাকেন তো? মামা তো এখন স্কুলেই রয়েছেন, ওর ঘরে গিয়ে দেখা করুন না। প্রতাপ ব্যস্ত হয়ে রওনা দিল হেডমাস্টারের ঘরের দিকে। মিনিট 20 পরে টকবগিয়ে ফিরে এলো হাসি মুখে। দিলু ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, মামা কি বললেন? এক কথায় রাজি। তাই নয়, শুধু কি তাই, লাঞ্চ টি সবই স্কুল দেবে। এমনকি বাইগাছি স্টেশন থেকে এখানে আসার জন্য ভ্যান রিক্সার ব্যবস্থাও করবেন বললেন। ওর ঘর থেকেই ফোন করলাম আশিসের বাড়িতে, পেলাম না। দেখি রাতে আরেকবার করব, না পেলে কাল সিএবিতে যাব। প্রতাপ অস্থিরভাবে দুহাত কচলালো। রাতে সে আশিস ঘোষকে ফোন করে পেয়ে গিয়ে বলল, ট্রায়াল ম্যাচটা আমাদের এখানে, মানে দুধঘাটের স্কুলের মাঠেই কর না। চমৎকার মাঠ, তবে ইডেনের মতো অত বড় নয়। শিয়ালদা থেকে 1 ঘন্টার লোকাল ট্রেন, 1000-দেড়েক লোক তো খেলা দেখবেই, আই ক্যান অ্যাসিওর ইউ। তাছাড়া ধর ওই লাঞ্চ টি এইসব স্কুল দিতে রাজি। বাহ, খুব ভালো কথা। আগে দেবু ঘোষালের সঙ্গে একটু কথা বলে নি। দেবু কোচ, ওর মতামত এই ব্যাপারে চূড়ান্ত। ওকে এক্ষুনি ফোন করে তোকে জানাচ্ছি। তুই বাড়ি আছিস তো? আশিস ফোন রেখে দিল। প্রতাপ ফোনের পাশে বসে রইল। আধ ঘন্টা পর ফোন বেজে উঠতে এসে ছোঁ দিয়ে রিসিভার তুলেই বলল, কে? আশিস? আমি দেবু। কে প্রতাপ দা বলছেন? গম্ভীর স্বর ভেসে এলো। আশিস তোমাকে সব বলেছে? সব মানে, আপনি ট্রায়ালটা দুধঘাটে করাতে চান। ওখানে একটা স্কুল আছে না, শুনেছি খুব নাম করা স্কুল, স্টারলেট আর পায় গন্ডা গন্ডা। মাঠটা ক্রিকেট খেলার উপযুক্ত কি? আরে আমি ওখানে কোচিং করাই। স্কুলের একটা ছেলে এই বছরই কলকাতায় আমাদের ক্লাবে 2টো ম্যাচ খেলে 9টা রান আউট করেছে, 5টা ক্যাচ নিয়েছে, 20টা উইকেটের 14টা ও একা ফেলে দিয়েছে। ছেলেটাকে একটু খেলিয়ে দেখতে পারো। ভারতে এখন এমন ফিল্ডার কিন্তু নেই। বয়স ওই 15। মাঠ সম্পর্কে বলতে পারি মোহনবাগান মাঠের মতোই মাঠ। নাম কি ছেলেটার? দুলাল কর। কাগজে নাম দেখেছি বলে তো মনে পড়ছে না। নাম করা ক্লাবে খেললে ঠিকই দেখতে পেতে। যাকগে যাক, তাহলে রবিবারে তোমরা খেলতে রাজি তো? দেখুন প্রতাপদা, এটা সরকারিভাবে ট্রায়াল ম্যাচ নয়। বিজয় মার্চেন্ট ট্রফিতে ম্যাচ হয় 3 দিনের। একদিনের ম্যাচটা খেলতে চাই 15টা ছেলে বেছে নেওয়ার জন্য। আমি ডিস্ট্রিক্টের ছেলে খুঁজছি। রবিবারের ট্রেন কখন? সকাল 8:05 ট্রেনে আসাটাই সুবিধের, বুঝলে? বাইগাছি স্টেশনে আমরা রিসিভ করব, ওখান থেকে সাইকেল ভ্যানে ডাইরেক্ট স্কুলে। প্লেয়ারদের ইকুইপমেন্টস আর বল তোমরা আনছো, আমরা স্ট্যাম্প দেবো, আর 30 জনের লাঞ্চ টি এইসব। আর কিছু? আম্পায়ার 2 জন, একজন আমি আর একজন আশিস বা তুমি। হোয়াইট কোট কিন্তু দিতে পারবো না। হই হই পড়ে গেল দুধঘাটে। স্কুলের ছেলেরা পোস্টার লিখে বাইগাছি বাজারে, স্টেশনে, পোস্ট অফিসে, সিনেমা হলে, স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে পর্যন্ত সেঁটে দিলে বাংলার জুনিয়র ক্রিকেট দলের 1 ডে ম্যাচ। দুধঘাট উচ্চ মাধ্যমিক স্কুল মাঠে দলে দলে আসুন রবিবার 2রা নভেম্বর। আরেকটা পোস্টারে, আসুন দেখুন বাংলার অলৌকিক ফিল্ডার দুধঘাট স্কুলের ছাত্র দিলীপ কর 8ম শ্রেণী এই ম্যাচ খেলিবে। স্কুলের মাঠে প্রতিদিন দিলুর ফিল্ডিং বহু ছাত্রই দেখেছে। কলকাতায় 2টো ম্যাচে তার কৃতিত্বের খবর বাসু মারফত
সারা স্কুলে ছড়িয়ে যাওয়ায় দিলু এখন সবার দেখার পাত্র। স্কুলের গেট দিয়ে ঢুকলেই ছেলেরা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। সুব্রত কাপজেতা দুধঘাট স্কুলের ছেলেরাও এত নজর টানেনি যা দিলু পেতে শুরু করেছে। বিকেলে তার ফিল্ডিং প্র্যাকটিস দেখার জন্য ছাত্ররা তো বটেই, গ্রামের লোকেরাও এখন ভিড় করে থাকে। সৌরভ গাঙ্গুলি, টিভি, খবরের কাগজের দৌলতে ক্রিকেট এখন জনপ্রিয়তায় বাইগাছি, দুধঘাটে ফুটবলকে 2 নম্বরে ঠেলে 1 নম্বর জায়গাটা দখল করে নিয়েছে। স্কুলের ছেলেদের নিজেদের মধ্যে খেলা ম্যাচ ছাড়া স্থানীয় লোকেদের আর কোনো ক্রিকেট দেখার সুযোগ হয় না। দেখতে হলে যেতে হয় কলকাতায়। এখন কলকাতায় আসছে দুধঘাটে। বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলার হয়ে যারা খেলবে তারা আসছে, আর তাদের সঙ্গে খেলবে দুধঘাটের ছেলে। এটা কি কম কথা? উত্তেজনায় ফুটে উঠল দুধঘাট। হরিসাধন ডেকে পাঠালেন যশোহর মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শঙ্কর নাগকে। শঙ্করবাবু, কলকাতা থেকে ছেলেরা খেলতে আসবে ক্রিকেট। তাদের লাঞ্চে আমি আপনার ছানার জিলিপি খাওয়াবো। মনে রাখবেন, আপনার জিলিপিকে আমি বিশ্ববিখ্যাত মনে করি। সে ঠিকই করেন, আমি স্পেশাল কেয়ার নিয়েই বানাবো। তা কজন খাবেন? নাগমশাই নম্র স্বরে জানতে চাইলেন। 30 জন। কটা করে খাবে সেটা আমি বলতে পারছি না, তবে ছোটরা তো মিষ্টি খেতে ভালোবাসে। আপনিই বলুন কত লাগবে। শঙ্কর নাগ মাথা চুলকোলেন। সিলিংয়ের দিকে তাকিয়ে মনে মনে কি যেন গোনাগুনি করলেন, তারপর বললেন, কখন খাবে? লাঞ্চ তো খেলার মধ্যিখানেই হয়, সেই রকম নিয়ম মেনেই কি খেলা হবে? হ্যাঁ, এক দলের ইনিংস শেষ হওয়ার পর লাঞ্চ হবে। স্যার, লাঞ্চটা তো রান্না করতে হবে, সেটা কি স্কুলই করবে? হ্যাঁ, সমরেশবাবুর বাড়ি কাছেই। বুবু কেটারার্সের লোক এসে ওর বাড়িতে তৈরি করবে চিকেন স্টু, সঙ্গে পাউরুটি, স্যালাড, কলা আর ছানার জিলিপি। এ তো বিয়ে বাড়ি নয় যে খাওয়াটাই আসল ব্যাপার। এরা আসছে খেলতে। এবার বলুন কটা লাগবে? মাথা পিছু ওই 5টা করেই ধরি। 5টা? বললুম না, ওরা খেতে নয় খেলতে আসছে। হরিসাধনের মুখে বিরক্তি। তাহলে 4টে করে? 30 জন তো আর খেলবে না। তাছাড়া কারোর যদি ভালো লেগে যায় সে তো লাগবেই, সে আরও 2টো চাইবে। তখন কি আর নেই বলবেন? তাতে তো স্কুলেরই বদনাম হবে, তাই না? অকাট্য যুক্তি। স্কুলের বদনাম হরিসাধন তো হতে দিতে পারেন না। রাজি হয়ে গেলেন। ফিল্ড রেস্ট্রিকশনের 30 গজের সার্কেল, বাউন্ডারি লাইনে চুনের দাগ, পিচে জল দেওয়া, রোল করা প্রতাপ দাঁড়িয়ে থেকে করালো। পঞ্চায়েত থেকে লাল, নীল, হলুদ কাগজের শিকল সুপুরি গাছগুলো জড়িয়ে মাঠ ঘেরা হলো। লাঞ্চে জলপান বিরতির জন্য কাচের গ্লাস আর জাগ, চা এবং কাবডিশ কেটারারই দেবে। একতলায় ক্লাস 5-এর 2টো ঘর ড্রেসিং রুম হবে। বেঞ্চগুলো টিচার্স রুম থেকে 10টা চেয়ার আর 2টো টেবিল আনা হবে মাঠের ধারে খাটানো ইউনিভার্সাল ডেকোরেটরের চাঁদোয়ার নিচে। ফার্স্ট এড বক্স নিয়ে ডাক্তার পোদ্দার সারাক্ষণই থাকবেন, কথা দিয়েছেন। 2টো ব্ল্যাকবোর্ড, ডাস্টার, খড়ি স্কোরবোর্ডের জন্য রেডি করে রাখা হয়েছে। নেট প্র্যাকটিসের নেটও চটজলদি খাটিয়ে নেওয়ার মতো অবস্থায় মাঠের বাইরে রাখা হবে। বলা যায় না, খেলতে নামার আগে হয়তো ওরা নেট চাইতে পারে। টয়লেটে ব্লিচিং পাউডার 2 দিন ধরে দেওয়া হচ্ছে। মাইক তো থাকবেই। দুধঘাট স্কুল প্রস্তুত হয়ে অপেক্ষা করতে লাগল। অবশেষে রবিবার এলো। সেদিন সকালেও দিলু পুকুরে সাঁতার কাটল অন্যান্য দিনের মতো। 10টায় ম্যাচ আরম্ভ হবে। এখন 8টা। বর্গমূলের অঙ্ক করার জন্য বই আর খাতা নিয়ে সে টেবিলে বসল। পঞ্চানন তখন বললেন, দাদু, আজ যে এসব থাক, এখন বরং তুমি মনে মনে ম্যাচটা খেলো। তুমি তো প্রতিদিন প্র্যাকটিস করে নিজেকে তৈরি করেছ। এখন চোখ বন্ধ করে নিজেকে দেখো, ফিল্ড করছো। ব্যাটসম্যান বল মারলো, যেদিকে বল যাচ্ছে তুমি ছুটলে। বলের কাছে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় সেইভাবে ছুটলে। বলে চোখ রেখে তুললে, উইকেটের আন্দাজ নিলে, ছুড়লে। মনে মনে বারবার এটা করো, সব ভুলে গিয়ে। কেমন? এই বলে পঞ্চানন নিচে নেমে গেলেন দিলুকে একা রেখে।
9:15 মোটরবাইকে প্রতাপ হাজির হল। হরিসাধন সকাল থেকেই স্কুলে। প্রতাপের পেছনে বসার আগে দিলু বলল, দাদু মাঠে যাচ্ছ কখন? এই তো একটু পরে টুকটুক করে হেঁটে চলে যাব। পঞ্চানন দুহাত কপালে ঠেকিয়ে বললেন, দুগ্গা 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 দুগ্গা। মেসোমশাই, আপনি রেডি হয়ে থাকুন, দিলুকে পৌঁছে দিয়ে আমি আসছি, আপনাকে নিয়ে যাব, কেমন? এক মিনিট পরেই বাইগাছি স্টেশন থেকে সারে দিয়ে 6টা সাইকেল ভ্যান রিক্সায় পা ঝুলিয়ে বসা 25-26টি ছেলে পৌঁছল। তাদের পিছু পিছু এলো আরও 4টি রিক্সা, তাতে লম্বা লম্বা ব্যাগে তাদের ব্যক্তিগত খেলার সরঞ্জাম। ছেলেরা যে যার নিজের ব্যাগ হাতে নিয়ে ফটক দিয়ে ঢুকল। হরিসাধন এবং 2জন শিক্ষক দাঁড়িয়ে। সোজা চলে যাও, একতলার ডান দিকের 2টো ঘর ড্রেসিং রুম। হরিসাধন স্কুল বাড়ির দিকে আঙুল দেখিয়ে বললেন, দরজাতেই কাগজে টিমের নাম লেখা আছে। গতকাল প্রতাপ জানিয়ে দেয় 2টো দলের নাম দেওয়া হয়েছে, রেড আর ব্লু। ছেলেরা চারধারে চোখ বোলাতে লাগলো। দিলু তাদের কাছে দাঁড়িয়ে শুনতে পেল তাদের কথা। ওয়াও, কি বিউটিফুল গ্রাউন্ড আর সারাউন্ডিং, শাড়ি দিয়ে কোকোনাট আর সরু সরু পাম গাছ। অংশু, ওগুলো পাম নয় রে, ওগুলো হচ্ছে সুপুরি গাছ। একজন সংশোধন করে দিল। একজন বলল, দাদুর কাছে শুনেছি একসময় ইডেন ঘিরে নাকি ছিল দেবদারু গাছ। তখন একটা কংক্রিটের খণ্ডও ছিল না ইডেনে। গঙ্গার দিক থেকে হাওয়া আসতো, পুরনো বলও সুইং করতো। আরেকজন বলল, এখানে ধান ক্ষেত থাকলে বলতুম, অংশু ওই দেখ, এই গাছ দিয়ে দারুণ তক্তা হয়। অংশু স্বাস্থ্যবান, ফর্সা, চোখা নাকমুখ, দামি জিন্স পরা। ওদের কথা শুনে হাসতে হাসতে বলল, বল বল বলে যা, সারাক্ষণ ট্রেনে পেছনে লেগেছিস, আবার এখানেও? হ্যাঁ, আরে এবার তো একটু চুপ কর, আরে এখানকার লোকেরা শুনলে। সে এধার ওধার তাকালো, চোখাচোখি হয়ে গেল দিলুর সঙ্গে। দিলু হাসতে লাগলো। দেখেছিস দেখেছিস, একজন হাসছে। ছেলেরা এগিয়ে যাচ্ছে ড্রেসিং রুমের দিকে। দিলু এখনো জানে না সে রেড না ব্লু কোন দলে পড়েছে। কলকাতার দেবু ঘোষাল টিম করেছে। দিলু তাকে কখনো দেখেনি, সে আশিস ঘোষকেও চেনে না। কোন ঘরে ঢুকবে বুঝতে না পেরে একতলার করিডোরে দাঁড়িয়ে রইল। সবাই দরজায় আটা কাগজ দেখে 2টো ঘরে আলাদা হয়ে ঢুকলো দেখে দিলু বুঝে গেল ওরা জানে কে কোন দলের। ওরা নিশ্চয় বলতে পারবে দুলাল কর বা ডি কর রেড না ব্লু কোন দলে। সে কিন্তু কিন্তু করে রেড ঘরে ঢুকল। ছেলেরা প্যান্ট শার্ট বদলে জুতো পরায় ব্যস্ত। সামনেই অংশু বেঞ্চে বসে জুতোর ফিতে বাঁধছে। দিলু নিচু স্বরে তাকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমাদের টিমে কি এখানকার কোনো ছেলে আছে? অংশু প্রথমে তার আপাদমস্তক দেখল, তারপর বলল, আরে বাস, একদম ড্রেস করিয়ে এসেছো দেখছি, বসো বসো। তোমার নাম তো পোস্টারে দেখলাম স্টেশনে, লোকাল হিরো। আমি রেডের ক্যাপ্টেন অংশুমান সিনহা। অংশু হাত বাড়িয়ে দিল। দিলু হাতটা ধরে ঝাঁকিয়ে ওর পাশে বসল। অংশুকে তার মনে হলো পরিষ্কার স্বচ্ছ মনের, সহজে বন্ধু হয়ে যেতে পারে। উত্তরপল্লীর সনদ্দা, বয়সে তার দ্বিগুণ, আচরণে কথাবার্তায় সবসময় বুঝিয়ে দেয় তিনি ক্যাপ্টেন। দিলু আড়ষ্ট বোধ করেছে। দেবুদা বলেছেন যে তুমি দারুণ ফিল্ড করো, সেটা নাকি যে কোনো পজিশনে। তো আমি উইকেট কিপার, তোমার নাম তো দুলাল কর, এই স্কুলেই পড়ো, আর আমি লামাটিনিয়া। বলতে বলতে অংশু লম্বা ব্যাগ থেকে ব্যাট, প্যাড, গ্লাভস, এমনকি একটা হেলমেটও বের করল। দেখে দিলু অস্বস্তিতে পড়ল। তার মনে হলো এর প্রত্যেকটাই বেশ দামি। কৌতূহলে সে ব্যাটটা হাতে তুলে নাচালো। দাঁড়িয়ে ব্যাটটা ধরে স্টান্স নিয়ে 2বার কাল্পনিক বলে ডিফেন্সিভ খেলল, 1 পা পিছিয়ে এসে। অংশু তাকে লক্ষ্য করছিল। বলল, তোমার প্লেইং কিটস কোথায়? স্কুলের ঘরে রয়েছে। দিলু বলতে পারল না তার নিজস্ব কোনো খেলার সরঞ্জাম নেই, ব্যাটও নেই। 2টো ম্যাচে তার প্যাড, ব্যাট, অ্যাবডোমেন গার্ড সবই ছিল উত্তরপল্লী ক্লাবের। স্কুলের ব্যাটটার কানা সেদিন ভেঙেছে, আর যে ব্যাটটা আছে তা দিয়ে ম্যাচ খেলা যায় না। অংশুর মতো তারও নিজের ব্যাট, প্যাড, গ্লাভস থাকা দরকার। হারি আপ বয়েজ, হারি আপ! দাঁড়িয়ে উঠে অংশু তাড়া দিল। অংশুর গলার স্বর শুনে দিল অবাক। কোথায় সে হাসি খুশি হালকা ভাব? এ তো ক্যাপ্টেনের দাপুটে গলা। অংশু বলল,
আচ্ছা, নেট রয়েছে দেখলাম। ভবানী, বলগুলো নিয়ে চল। আর রবি, নিমু, শান্তু, ব্যাট নিয়ে নেটে যা। দিলুকে বলল, এই দিলু, তুমিও চলো, থ্রো করবে, আমি ধরবো, ঠিক আছে? ঘর থেকে বেরিয়ে এসে বাইরে ভিড় দেখে দিলু তাজ্জব বনে গেল। স্কুল মাঠের এমন চেহারা সে দেখেনি। সারা মাঠ ঘিরে বসে রয়েছে নানান বয়সী মানুষ, আর কমপক্ষে স্কুলের প্রায় 500 ছেলে। প্রতাপ তাকে দেখে হাতছানি দিয়ে ডাকল, দাদু কোথায়? দিলু চেয়ারগুলোর দিকে তাকিয়ে পঞ্চাননকে দেখতে পেল। দেবুর সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমার। তোমাকেই কিন্তু ও আজ বিশেষ করে দেখবে। হ্যাঁ, কাছে দাঁড়িয়ে দেবু ঘোষাল, কম কথার মানুষ। দিলুর কাঁধে হাত রেখে বলল, মনে হচ্ছে না টেনশনে রয়েছো, টিমের সঙ্গে মিশে যাও। তুমি তো অংশুর টিমে, ও খুব ম্যাচিওর ছেলে। আশিস ঘোষ দেবুর পাশে দাঁড়িয়েছিল। দিলুর সঙ্গে কোনো কথা বলল না। মাঠের একধারে অংশু গ্লাভস হাতে পরে একজনের ছোড়া বল ধরে ফেরত পাঠাচ্ছে। গোল হয়ে দাঁড়ানো 5 জনকে একটি ছেলে ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছে। মাঠের আরেক দিকে একই ব্যাপার হয়ে চলেছে। ওরা ব্লু দল। স্কুল মাঠে সাদা জামা, সাদা ট্রাউজার পরা গুটি 30 ছেলে ব্যাট বল নিয়ে নেমে পড়েছে। এমন দৃশ্য আগে কেউ কখনো দেখেনি। দুধঘাটে এটা বিরাট ঘটনা। আশিস ঘোষ আর প্রতাপ 2 আম্পায়ার। ওদের সঙ্গে মাঠের মাঝে গিয়ে টস করল অংশু আর ব্লুয়ের ক্যাপ্টেন আরিফ মোহাম্মদ। আরিফ টস জিতে ব্যাট নিল। 2টো টিম করেছে দেবু। রেড দলে রেখেছে যারা ভালো ব্যাট করে, ব্লু দলে রয়েছে ভালো বোলাররা। মাইকে ঘোষিত হলো টসের ফল এবং 2টো টিমের নাম। ডি কর নামটা উচ্চারিত হওয়া মাত্র মাঠ ঘিরে হর্ষধ্বনি উঠল। অংশু ড্রেসিং রুমে ফিরে এসে দিলুর সঙ্গে সবার পরিচয় করিয়ে দিল। আচ্ছা, একে তোমরা আজই প্রথম দেখছো। এর নাম দুলাল কর, এই স্কুলেই পড়ে, ভালো ফিল্ড করে। ছেলেরা একসঙ্গে বলে উঠল, হাই। দেবু দরজায় এসে বলল, মাঠে নামো, দেরি হয়ে গেছে 15 মিনিট। মনে রাখো 40 ওভারের খেলা, ফিল্ড রেস্ট্রিকশন থাকবে 15 নয় 13 ওভার। ওরা ঘর থেকে বেরিয়ে আসতেই ক্লাস 10-এর 2টি ছাত্র দরজা বন্ধ করে পাহারায় দাঁড়ালো। হেড স্যারের কড়া নির্দেশ, প্লেয়াররা ছাড়া আর কেউ ঘরে ঢুকতে পারবে না। মাঠে এসে অংশু দিলুকে বলল, দিলু কোথায় দাঁড়াবে? কভারে। দিলু পছন্দ করে ওই জায়গায় ফিল্ড করতে। চিপচিপে লম্বা অমিতাভ দে মিডিয়াম পেসের বোলার। তার প্রথম বল লেগ স্ট্যাম্পের বাইরে থেকে আউট সুইং করে অফ স্ট্যাম্পে। ব্যাটসম্যান পিছিয়ে গিয়ে জোরে ড্রাইভ করল। দিলু কুঁজো হয়ে গুটি গুটি এগোচ্ছিল। বলটা তার ডান দিক দিয়ে যাচ্ছে। তার দিকে সে ঝাঁপিয়ে কোনো রকমে বাঁ হাত বাড়িয়ে বলটা হাতে লাগালো। বলটা ছিটকে 3 মিটার গিয়ে থেমে রইল। নন স্ট্রাইকার কয়েক পা বেরিয়ে জমিতে পড়ে থাকা বলটার দিকে তাকিয়ে দোনামোনা করে স্ট্রাইকারের দিকে মুখ ফেরালো। স্ট্রাইকার হাত তুলে তাকে যখন রান নিতে বারণ করছে, ততক্ষণে দিলু ছুটে গিয়ে বলটা কুড়িয়ে ছুঁড়েছে বোলারের উইকেটে। স্টাম্প ছিটকে যাওয়ার পর নন স্ট্রাইকারের ব্যাট স্পর্শ করল পপিং ক্রিজের পেছনের জমি। 2 হাত তুলে ফিল্ডাররা চিৎকার করে উঠতেই আঙুল তুলল আশিস ঘোষ। প্রথম বলেই ফিরে গেল একজন। অংশু ছুটে গেল দিলুর কাছে। অন্যরাও ছুটে এসে হাই ফাইভ করার জন্য ঠেলাঠেলি শুরু করল। অংশু বলল, স্টেশনে পোস্টার দেখে খুব তো হাসাহাসি করেছিলিস, তখন আমি কিন্তু হাসিনি। হ্যাঁ, এইবার হাসব। পরের ছেলেটি মাঠে নামছে। ব্যাটসম্যান এগিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো দিলুকে দেখিয়ে। নবাগত ঘাড় নেড়ে জানালো সে বুঝেছে। বাকি 5টা বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে গেল। অংশু ধরল। দ্বিতীয় ওভার। বল করছে সুনন্দ। ব্যাটসম্যান বাঁ হাতি, বেঁটে গাট্টা গোট্টা। তৃতীয় বলে গালিতে ক্যাচ, ফিল্ডারের হাত থেকে পড়ে গেল। পরের বলে কাট করে গালির পাশ দিয়ে 2টো রান নিল। পঞ্চম বলে সোজা ড্রাইভে 4 রান। ওভারের শেষ বলে হলো নো বল এবং গ্লান্স করে 1 রান। 4টি ওভার বিনা ঘটনায় কেটে গেল। রান 1 উইকেটে 14। পঞ্চম ওভারে বাঁহাতি সোজা 6 মারল অমিতাভকে। দর্শকদের মধ্যে হৈ হৈ পড়ে গেল। ছাত্ররা উই ওয়ান্ট সিক্সার স্লোগান তুলল। বাঁহাতি পরের বলে আবার 6 মারল। বল পড়ল স্কুলের পাঁচিলের বাইরে। তুমুল চিৎকার, নারকেল গাছের মাথা ছাড়িয়ে উঠে গেল। নিচু ক্লাসের ছেলেরা মাঠে ঢুকে নাচানাচি শুরু করতেই লাইফ সায়েন্সের স্যার ছুটে গেলেন। কোয়াইট কোয়াইট বলতেই ছেলেরা দৌড়ে দর্শকদের ভিড়ে মিশে গেল।
পরপর 2টো 6 আর দর্শকদের উচ্ছ্বাস তার মাথায় রক্ত চড়িয়ে দিয়েছে। অমিতাভ পরের বল দিল গতি একটু কমিয়ে। আগের 2টো 6 যেভাবে ব্যাট চালিয়ে মেরেছিল বাঁহাতি, এবারও সেইভাবে ব্যাট চালালো। বলটা 2টো নারকেল গাছের উচ্চতায় উঠে এক্সট্রা কাভার বাউন্ডারির দিকে যাচ্ছে এবং বলে চোখ রেখে দিলুও সমানে ছুটছে। সম্ভবত ওভার বাউন্ডারি হবে। বলের দিকে 2 হাত বাড়িয়ে দিলু ঝাঁপালো। তারপরে 2 পা গড়িয়ে উঠে দাঁড়ালো বল হাতে। সারা মাঠ চুপ। যখন বুঝলো দিলু ক্যাচ ধরেছে, ফিল্ডাররা ছুটে গেল, হাত তালে দিয়ে চিৎকার করতে লাগলো, দিলু ফিরে তাকিয়ে চাঁদোয়ার নিচে চেয়ারে বসা দাদুকে দেখতে পেল ডান হাত মুঠো করে তুলে দাঁড়িয়ে। ফিরে এসে উইকেটের পেছনে দাঁড়িয়ে অংশু প্রথম স্লিপকে বলল, আরে কি বলছে ওরা শুনতো? প্রথম স্লিপ শুনে বলল, ওই তো দিলীপ দিলীপ বলছে মনে হচ্ছে। দিলীপ কেন? ওর নাম তো দুলাল। দেবুদা তো তাই বললেন। আরে নাম যাই হোক, ক্যাচটা কিরকম নিল দেখলি? পোস্টারে ঠিকই লিখেছে। বুদ্ধি করে অমিতাভ স্লোয়ারটা দিয়েছিল বলে ক্যাচটা উঠেছে। হ্যাঁ, এরপরে যে ছেলেটি ব্যাট হাতে নামলো সে এক হাস্যকর পরিস্থিতি তৈরি করল। অফের দিকে মারা কোনো বলেই সে রান নিতে রাজি নয়। সহজ সিঙ্গেল থাকলেও সে নো হাঁক দিয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়। চারদিকে হাসাহাসি শুরু হলো। তার পার্টনার বিরক্ত হয়ে তার সঙ্গে কথা বলল, কিন্তু সে নিজের বিবেচনা বোধে অনড় রইল। তবে লং লেগে 2টো 4 সে মেরেছে আর মিড উইকেট থেকে 2টো সিঙ্গেল নিয়েছে। অতিরিক্ত লেগ বাই নিয়ে ব্লু এর রান 2 উইকেটে 40 11 ওভারে। 2 ব্যাটসম্যানই উইকেটের গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিয়েছে। বড় একটা পার্টনারশিপ ধীরে ধীরে তৈরি হওয়ার পথে। ওপেনার ছেলেটি অমিতাভের বদলে নতুন বোলার রাজীব জয়সওয়ালকে কাট করে সহজ রান আছে দেখে ইয়েস বলে ছুটল। মাঝপথে গিয়ে দেখল নন স্ট্রাইকার বেরোয়নি। সে চেঁচিয়ে উঠল, রান রান। দিলু বাঁ পাশে ঝাঁপিয়ে বলটা ধরে উপুড় হয়ে পড়েছিল। ধর্মড়ি উঠে হাঁটু গাড়া অবস্থাতেই ডান হাতে ফাঁকা স্ট্রাইকার প্রান্তে বল ছুঁড়ে অফ স্ট্যাম্প ফেলে দিল। রাগ চাপতে চাপতে ছেলেটি মাঠ ছাড়ল। 13 ওভার সম্পূর্ণ, 44 রান 3 উইকেটে, রান রেট প্রায় 3.5। অংশু এবার আনলো তার অফ স্পিনার বুদ্ধদেব চ্যাটার্জিকে। মাঠে ফিল্ডার রাখার বাধাবাধি এখন আর নেই। অংশু ফিল্ডারদের ছড়িয়ে দিল গন্ডির বাইরে। দিলুকে নিয়ে এলো সিলি মিড অফে ব্যাট থেকে 10 হাত সামনে। আরেকজনকে রাখলো ব্যাকওয়ার্ড শর্ট লেগে ব্যাটসম্যানের পিঠের কাছে। সামনে নাকের কাছে একজন, পেছনে পিঠ ঘেঁষে একজন। ব্যাটসম্যানটি অস্বাচ্ছন্দ্য নিয়ে তুলে তুলে দেওয়া 4টি বল পা বাড়িয়ে ঝুঁকে থামিয়ে দিল। একটা বল ব্যাট থেকে সামান্য উঠে গেছিল। দিলু সামনে ঝাঁপিয়েও ক্যাচটা পেল না। হতাশ ব্যাটসম্যান ঠিক করল আক্রমণই আত্মরক্ষার সেরা উপায়। পঞ্চম বলটায় প্রচণ্ড জোরে ড্রাইভ করল। জমি থেকে ইঞ্চি 2 ওপর দিয়ে বলটা পা ফাঁক করে ঝুঁকে থাকা দিলুর দিকে জ্বলন্ত গোলার মতো সোজা ধেয়ে গেল। 2 হাতের তালু চোখেতে নামিয়ে দিলু বলটা ধরে নিয়েই মাথার উপরে ছুঁড়ে দিয়ে আবার লুফল। দুজনকে রান আউট। 2টো ক্যাচ কোনোটাই সহজ ছিল না। হাতের ডায়েরি বইটা দেখতে দেখতে দেবু ঘোষাল পাশের লোককে চাপা গলায় বলল, এরকম অলরাউন্ডার ফিল্ডার জীবনে দেখিনি। 4টে উইকেট তো ওরই। চতুর্থবার ছুটে যাওয়ার উৎসাহটা একটু স্তিমিত হয়ে গেল ফিল্ডারদের। রাজস্বী দিলুর হাতের তালু 2টো পরীক্ষা করে ঠাট্টা সুরে বলল, দেখ বলটারই হয়তো লেগেছে। বুদ্ধদেব বাংলার একজন প্রতিশ্রুতিমান স্পিনার। প্রথম ডিভিশন লিগে ফুলবাগান দলে খেলে। লেংথ আর লাইন বজায় রাখায় নিখুঁত। ফ্লাইটের হেরফের ঘটানোতেও ওস্তাদি দেখিয়েছে। স্পিন করানোর ব্যাপারটা এখনও নিয়ন্ত্রণ আসেনি। টপ স্পিন আয়ত্ত করার জন্য খাটছে। ওর বলে উইকেটের আশেপাশে প্রচুর ক্যাচ ওঠে, সেগুলো ধরার লোক পাওয়া যাচ্ছে না। প্রথম 4 জন আউট হয়ে গেছে। 5 ও 6 নম্বর ব্যাটসম্যান 0 রানে ব্যাট করছে। ব্লু এর উঠেছে 44 রান। হাতে রয়েছে 6 উইকেট আর 25 ওভার। ব্লু 200 রানে পৌঁছবার আশা করতে পারেই যদি এই জুটিটা দাঁড়িয়ে যায়। জয়সওয়ালের বলে একটা 4 আর 3টে সিঙ্গেল হলো। এবার বুদ্ধদেবের ওভার। সে দিলুকে আরেকটু এগিয়ে ব্যাট থেকে 6 হাত দূরে দাঁড়াতে বলল। তুলে প্রথম বলটা দিল। একটু শর্ট লেংথের, স্পিন ছিল না। ছেলেটি পিছিয়ে ব্যাট দিয়ে থামালো। এবারের বল আরেকটু তুলে একই লেংথে, তবে স্পিন করিয়ে। আবার পিছিয়ে এসে ব্যাট দিয়ে আটকালো। ব্যাটসম্যানের কপালে ফুটল দুশ্চিন্তার রেখা।
সেটা লক্ষ্য করল দিলু। তার মনে হলো এবারও ভুল করবে। তৃতীয় বল আরেকটু তুলে এবার গুড লেংথে। ব্যাটসম্যান তাড়াতাড়ি ঝুঁকে ডিফেন্সে ব্যাট পাতল। ব্যাট থেকে লোপ্পা হয়ে বল জমা পড়ল দিলুর হাতে। লাফিয়ে উঠে এবার দিলুই ছুটে গেল বোলারের কাছে, জড়িয়ে ধরল বুদ্ধদেবকে। অংশু বলল, দুলাল, দৌড়ে গিয়ে অ্যাবডোমেন গার্ডটা পরে এসো, আর আমার হেলমেটটা। সিন গার্ড নেই, থাকলে ভালো হতো। দিলু ড্রেসিং রুমের দিকে ছুট লাগালো। ঠিক সেই সময় বাইগাছি স্টেশনে ট্রেন থেকে নামলো মলু। মোটর গাড়ি গ্যারেজে গেছে সেলফ স্টার্টারের গোলমাল সারাতে। স্টেশনের টিকিট কালেক্টর থাকে না। মলু হাতের টিকিট হাতে নিয়ে বেরোতেই চোখে পড়ল লাল কালিতে লেখা পোস্টার, আসুন দেখুন বাংলার অলৌকিক ফিল্ডার, দুধঘাট স্কুলের ছাত্র। এরপরই মলুর চোখ শুরু হলো ও ভ্রু জুড়ে গেল দিলীপ কর নামটা দেখে। পোস্টারের দিকে আধ মিনিট তাকিয়ে থেকে সে রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখল জায়গাটা ফাঁকা। কি ব্যাপার? একজন নাপিত একটি লোকের দাড়ি কামিয়ে দিচ্ছে। সে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, স্ট্যান্ডে রিক্সা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? ধর্মঘট টর্মঘট নাকি? খুর চালাতে চালাতে এই লোকটি বলল, খালি যাচ্ছে আর আসছে। দুধঘাট স্কুল মাঠে আজ ক্রিকেট খেলা আছে না, একটু দাঁড়ান, এক্ষুনি চলে আসবে। মলুকে মিনিট 3 দাঁড়াতে হলো। ততক্ষণে 5 জন লোক জুটে গেল। তাদের কথা শুনে সে বুঝল ওরাও স্কুল মাঠে যাবে। আরে ছেলেটা নাকি সত্যি অলৌকিক, যেখান সেখান থেকে যা ছোড়ে তাই লেগে যায়। আরে আমিও তাই শুনলুম ওই দুধঘাট স্কুলে পড়ে একটা ছেলের কাছে। রোজ ছুটির পর নাকি মন দিয়ে বল ছোড়া, ক্যাচ ধরার প্র্যাকটিস করে। দেখি গিয়ে কেমন অলৌকিক। ছেলেটা হেডমাস্টার মশাইয়ের ভাগনা, উনি খুব উৎসাহ দেন খেলাধুলোয়। মলু স্তম্ভিত হয়ে শুনে গেল। ভ্যান রিক্সা পরপর 3টে এসে হাজির। দুধঘাট স্কুল, দুধঘাট স্কুল, এক রিক্সাওয়ালা জানান দিল চেঁচিয়ে। ওরা 6 জনে উঠে বসলো রিক্সার 3 দিকে পা ঝুলিয়ে। স্কুলের ফটক থেকেই ভিড় শুরু হয়েছে, পাঁচিলের ওপর লোক দাঁড়িয়ে। মলু কোনো ক্রমে ঠেলে ঠুলে ঢুকে দাঁড়াবার জায়গা করে নিল। মাঠে চোখ বুলিয়ে সে খুঁজে পেল না দিলুকে। পাশে দাঁড়ানো ছেলেটিকে সে জিজ্ঞেস করল, আচ্ছা, দিলীপ কর খেলছে না? দিলীপ কর? ছেলেটি খুবই অবাক চোখে তাকিয়ে বলল, সে কি, এতক্ষণ পরে জিজ্ঞেস করছেন দিলীপ খেলছে কিনা? অপ্রতিভ মলু বলল, আমি এইমাত্র আসলে এলাম তো। আরে খেলছে তো দিলীপই, 5 জনকে আউট করেছে। ওই তো, ওই যে হেলমেট পরা উবু হয়ে বসে। ছেলেটি আঙুল দিয়ে দেখিয়ে দিতে দিতেই চেঁচিয়ে উঠল, ক্যাচ ক্যাচ ক্যাচ! দিলু আবার ক্যাচ নিয়েছে, দিলু আবার ক্যাচ নিয়েছে। মলু দেখল ব্যাটসম্যানের পায়ের কাছে এক হাত বাড়িয়ে দিলু শুয়ে, হাতে লাল রঙের বল। সারা মাঠ চিৎকার করছে আর লাফাচ্ছে। চাঁদোয়ার পাশে স্ট্যান্ডে খাড়া করা ব্ল্যাকবোর্ডে একটি ছেলে 5 উইকেটে 51 মুছে খড়ি দিয়ে লিখল 6 উইকেটে 59। বাপ রে, এই নিয়ে ছেলেটা 6 জনকে একাই ফিরিয়ে দিল। অবিশ্বাস্য প্রতিভা। মলুর পেছনে কে একজন বলল, ছেলেটার সম্পর্কে যা শুনতাম মনে হতো বাড়িয়ে বাড়িয়ে বলছে, এখন দেখছি একটুও বাড়ানো কথা নয়। অবিশ্বাস্য প্রতিভা বলছেন কি, অলৌকিক বলুন, অলৌকিক। অনেক দূর যাবে, বিরাট নাম করবে। মলু ধাঁধায় পড়ে গেল। এসব কথা দিলুর সম্পর্কে কি বলা হচ্ছে? এত লোক উচ্ছ্বসিত হচ্ছে কি দিলুর জন্য? আশ্চর্য তো, দিলু অবিশ্বাস্য প্রতিভাবান। কই, আমরা কেউ তো জানতাম না। মলু ভিড়ের মধ্যে পথ করে বাউন্ডারির ধারে গিয়ে দাঁড়ালো। অংশু বোলার বদল করে আবার আনলো অমিতাভকে। দিলুকে বলল প্রথম স্লিপে দাঁড়াতে। হেলমেটটা রেখে আসি। হ্যাঁ, লাইনের বাইরে 12th ম্যান রয়েছে, ওর হাতে দিয়ে এসো। হেলমেট খুলে হাতে নিয়ে দিলু বাউন্ডারি লাইনে দৌড়ে গেল। ছেলেটির হাতে হেলমেটটা দেওয়ার সময় চোখে পড়ল মা দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে। ছ্যাঁত করে উঠল তার বুকের মধ্যে, ধরা পড়ে গেছি। তারপরে দেখল মা ডান হাতটা তুললেন, মুখে মা দুর্গার মতো একটা হাসি। আশীর্বাদ! দিলু মাথাটা হেলিয়ে হাসল, তারপর ছুটে এসে দাঁড়ালো স্লিপে। অমিতাভ প্রথম বলটা ঠুকে দিতে গিয়ে শর্ট পিচে ফেলল। কাঁধের কাছে ওঠা বলটা মারার জন্য ব্যাটসম্যান সপাটে ব্যাট ঘোরালো।
বল ব্যাটের কানায় লেগে দিলুর মাথার অনেক ওপর দিয়ে থার্ড ম্যান অঞ্চলে উঠে গেল। দিলু ক্যাচ নেওয়ার জন্য দৌড়চ্ছে, থার্ড ম্যানে ফিল করছে যে সেও দৌড়ে আসছে। দুজনে মুখোমুখি হয়ে থমকে দাঁড়ালো। বলটা তাদের মাঝখানে পড়ে লাফিয়ে উঠতেই দিলু বল ধরে নিয়ে ঘুরে গিয়ে ছুঁড়ল। অংশু দিলুর দিকে মুখ করে উইকেটের পেছনে ছোড়া বলটা ধরার জন্য। ব্যাটসম্যানরা দ্বিতীয় রানটা নিচ্ছে। রান নেওয়া সম্পূর্ণ হওয়ার আগেই অংশুর গায়ে ছিটকে এসে লাগলো স্টাম্পের একটা বেল। ব্ল্যাকবোর্ডে লেখা হলো 7 উইকেটে 71। মলু এধার ওধার তাকাতে তাকাতে দেখতে পেল জেঠুকে। পাশের চেয়ারে বসা একটা পাকা চুলকে মাথা নেড়ে কি যেন বোঝাচ্ছেন। মলু ভিড় ঠেলে এগোতে লাগলো। অংশ ঠাট্টা করে দিলুকে বলল, 7টা তো হলো, বাকি 3টে আর পড়ে থাকে কেন? নিয়ে ভালো, স্পিনার আসুক তখন দেখা যাবে। দেখা অবশ্য হলো না। 4 ওভার পর আবার বুদ্ধদেব বল করতে এলো। তার প্রথম ওভারেই 2টো 4, একটা 2 নিয়ে ব্লুর ইনিংস 100-এ পৌঁছল 31 ওভারে। 5 আর 8 নম্বর ব্যাটসম্যান এখন ক্রিজে। 8 নম্বর বেপরোয়া হয়ে ব্যাট চালাচ্ছে। সুনন্দকে 2টো 6 মারার পর 2টো ডট বল। তার পরের বলটায় বোল্ড হয়ে গেল। নবাগত প্রথম বলে পিছিয়ে এসে ডাইভ করেই পিছলে পড়ল। ডান পায়ের গোড়ালে লাগলো অফ স্ট্যাম্পে, বেল পড়ে গেল। শেষ ব্যাটসম্যান লাজুক মুখে এলো। সে ব্যাট করতে পারে না সবাই জানে, এবং সেটা সে জানিয়েও দেয় ঝাড়ু দেওয়ার মতো ব্যাট চালিয়ে। ঝাড়ু মেরে 1 রান পেয়ে সে মস্ত বড় করে হেসে নিল আশাতীত সৌভাগ্যে। 5 নম্বর তখনও নট আউট 40 রানে। তার লক্ষ্য একটি অর্ধশত রান পাওয়ার। হাতে রয়েছে 40 বল। ঝাড়ুদারকে বাঁচিয়ে রেখে আরও 10টি রান তাকে করতে হবে, যেভাবেই হোক বোলিং থেকে ওকে সরিয়ে রাখতে হবে। ওভারের বাকি আরও 4 বল। শেষ বল একটা রান নিয়ে ওধারে যাবে ঠিক করে সে 3টে বল থামালো। ঝাড়ুদারকে মাথা নেড়ে ইশারায় বলল, এইবার রান নিতে তৈরি হও। বুদ্ধদেব বল করার আগে অংশু ব্যাটসম্যানের উদ্দেশ্যটা বুঝে নিয়ে ফিল্ডারদের কাছে এলো। 2 বা 4 রান যদি পায় পাক, 1 বা 3 রান যেন না পায়। বুদ্ধদেব বলটা করল আচমকাই মিডিয়াম পেসে, প্রায় ইয়র্কার। 5 নম্বর তাড়াতাড়ি ব্যাট নামালো। ব্যাটে লেগে বল পিচের মাঝখানে এসে থেমে গেল। এদিকে দুজনেই সেকেন্ড তিনিক ইতস্তত করে রান নিতে ছুটল। বুদ্ধদেব ছুটে এসে বল কুড়িয়েই ছুঁড়ল। অংশু বলটা ধরেই উইকেট ভেঙে দিল। ঝাড়ুদার রান আউট। ব্লুর ইনিংস শেষ 113 রানে। আম্পায়ার প্রতাপ লাহিড়ী আঙুল তোলা মাত্রই স্কুলের প্রায় 50টি ছেলে রে রে করে মাঠে ঢুকে পড়ল। দিলুকে একজন কাঁধে বসাবার চেষ্টা করেও পারল না। 2 জন চেষ্টা করলো পাঁজাকোলা করতে, পারল না। অবশেষে 6 জন তাকে ধরে মাথার ওপর লম্বা করে তুলল এবং সেই অবস্থায় বহন করে নিয়ে গেল ড্রেসিং রুমে। দিলু মুখ ফিরে দেখার চেষ্টা করলো মা আর দাদুকে। ভিড়ে তারা আড়ালে পড়ে গেছে, সে দেখতে পেল না। ড্রেসিং রুমে সুনন্দ বলল, ভাগ্যি সেখানে খেলতে এসেছি, তাই এমন একটা দৃশ্য দেখার সুযোগ হলো। দেবাংশু ফিসফিস করে তার কানে বলল, আর এমন ফিল্ডিং দেখার কথাটাও বল। নিশ্চয়ই বলবো, তবে এখানে নয়, কলকাতায় ফিরে। বাকি 3টে তো আর হলো না। বিজয় মার্চেন্টে আমাদের প্রথম খেলা কটকে ওড়িশার সঙ্গে, তো সেখানে আশা করবো 1 ইনিংসেই 10টা। দিলু বিভ্রান্ত স্বরে বলল, বেঙ্গল টিমে আমি কি এমন করলুম? 213টাকে তুমি 113 করে দিয়েছ। আর ব্লু টিমে যে সমস্ত ব্যাটসম্যান রয়েছে তাদের 4 জন লাস্ট উইকে 50 করেছে। আজ 10-এর বেশি করতে পারেনি। তো তুমি টিমে আসছোই, কত নম্বরে ব্যাট করবে বলো? যতই পাঠাবে। ঠিক আছে, দেবুদার সঙ্গে একবার কথা বলে দেখি। হরিসাধন এসে তাড়া দিলেন লাঞ্চ খাওয়ার জন্য। 2টো টিম দোতলায় টিচার্স রুমে গেল। 4টে টেবিল জোড়া দিয়ে তাতে রাখা হয়েছে চিকেন স্টু, কলা, স্লাইসড পাউরুটি, স্যালাড আর ছানার জিলিপি। প্রত্যেকে প্লেট হাতে ইচ্ছে মতো স্যালাড, পাউরুটি ও চিকেন তুলে নিয়ে দেওয়ালের ধারে রাখা চেয়ারে বসে খেতে শুরু করল। হরিসাধন বললেন, আয়োজন খুবই সামান্য, মানে যতটুকু আমাদের সাধ্য। তাকে হাত তুলে থামিয়ে আরিফ বলল, আরে না না, ক্লাব ম্যাচে আমাদের এমন খাওয়া জোটে না, চিকেন তো ভাবাই যায় না। অংশু বলল, আরে না না, এক্ষুনি তো মাঠে নামতে হবে, বেশি খেলে আবার নড়াচড়া করতে পারবো না। এই রকম হালকা খাবারই ভালো। একদম ঠিক আছে।
ছেলেদের খাওয়া দেখে হরিসাধন বিষণ্ণ হলেন। প্রচুর পাউরুটি আর স্টু পড়ে রইল, ওরা শুধু স্যালাড খেল। বেরিয়ে যাওয়ার সময় প্রত্যেকে হাতে নিল একটা করে কলা। তিনি এবং গণেশ নাগ সবচেয়ে দুঃখ পেলেন ছানার জিলিপির 2টো প্লেট দেখে। দেওয়া হয়েছিল 50টা, নিঃশেষ হলে আরও 50টা স্টিলের ট্রেতে চটপট টেবিলে আনার জন্য রেডি করে রাখা আছে, তাও ফুরিয়ে গেলে আরও 50টা আসবে। কিন্তু প্রথম 50টাই ফুরল না, দেখা গেল গোটা 12 প্লেটে পড়ে রয়েছে। স্যার, আপনি বলেছিলেন ছোটরা মিষ্টি খেতে ভালোবাসে। এই শ্রাদ্ধ আর বিয়ে বাড়িতে সাপ্লাই দিয়ে দিয়ে খাওয়ার একটা হিসেব আপনার মাথায় বদ্ধমূল হয়ে গেছে। মাথা পিছু 5টা। আপনাকে বলেছিলাম না, ওরা খেতে নয় খেলতে আসছে, খেলতে। এখনকার ছেলেরা ভীষণ হেলথ কনসাস, এটা মনে রাখবেন। স্যার, মিষ্টি খাওয়ানোর প্রস্তাবটা তো আপনারই ছিল। বলেছি তো, কি হয়েছে? যত জিলিপি রয়ে গেছে স্কুলের যেসব ছেলে কাজ করছে তাদের একটা করে দিয়ে দিন। ব্যাটিং অর্ডার তৈরি করেছে দেবু ঘোষাল, দিলুকে রেখেছে 5 নম্বরে। 3 জন আউট হলে নামবে। অংশুকে ঘরের বাইরে ডেকে নিয়ে বলল, তখন স্পিনার এসে যাবে, খেলাও তখন 20 ওভারে পৌঁছবে। মনে রাখিস 40 ওভারের খেলা, 20 থেকে 30 ওভার। ওই সময়টায় 1-2 করে রান নিয়ে ওভারে 6টা করে রান। দেখি ছেলেটা ওই সময় কেমন ব্যাট করে। ঘরে ফিরে এসে অংশু ব্যাটিং অর্ডার পড়ে শোনালো। প্রথম 4 জন প্যাড পড়তে শুরু করলো। দিলু তাকিয়ে রইল ওদের ব্যাট প্যাড গ্লাভসের দিকে, সবই নিজেদের। দেখে বোঝা যায় বেশ দামি। নিজস্ব সরঞ্জাম বলতে জুতো জোড়া ছাড়া তার আর কিছুই নেই, সবই স্কুলের। কম দামি প্যাড জোড়া ময়লা, বাঁশের কঞ্চি আর তুলো দিয়ে তৈরি, ওজনে ভারী। প্যাডের এক জায়গায় ওপরের বাকল নেই, 2টো বাকলে টাইট করে পায়ে ধরে রাখা যায় না, একটু ছুটলেই প্যাড নেমে আসে। অথচ এদেরগুলো কি হালকা, বাকল দেওয়া নয়, 3টে পট্টি চেপে লাগিয়ে দিলে আঠার মতো এঁটে থাকে। গ্লাভসেও কবজির কাছে জড়ানো ওই আঠার মতো পট্টি আর ব্যাট। দিলু অংশুর ব্যাটটা তুলে ওজনটা অনুভব করতে করতে পাশে বসা সুনন্দকে হালকা চালে জিজ্ঞেস করল, আচ্ছা ব্যাটটার দাম কত? সুনন্দ 10 নম্বরে ব্যাট করবে, দেরি আছে মাঠে নামতে, হয়তো নামতেও হবে না, তার আগেই 114 রান উঠে যাবে। জুতোর ফিতে খুলছে মুখ নিচু করে। দামটা বলল, কিন্তু দিলু স্পষ্টভাবে শুনতে পেল না। কত বললে? 5,500 টাকা। সুনন্দ মুখ তুলে একটু চড়িয়ে বলল। দিলু বলল, দেশি ব্যাটের দামও এরকমই নাকি? সন্দীপ একটু অবাক হয়ে বলল, এটা তো দেশি ব্যাটই। আমাদের কাশ্মীরি বিলয়ে তৈরি পিডিএম বা লারসন তো সাহেবরাও কিনছে। দিলু ব্যাটটা সযত্নে বেঞ্চের ওপর রেখে দিয়ে স্কুলের কানা ভাঙা ব্যাটটা 2 হাঁটুর মধ্যে চেপে ধরল। দাম জিজ্ঞেস করার ইচ্ছে তার আর নেই। ভরত আর কমলেশ 2 ওপেনার ড্রেসিং রুম থেকে বেরিয়ে যাচ্ছে। 2-3 জন বলে উঠল, বেস্ট অফ লাক। দিলু ঘর থেকে বেরিয়ে এসে লম্বা করিডোরে দাঁড়ালো। এখান থেকে 2টো উইকেটই দেখা যায়। 1 ডাউন রাজস্বী তার পাশে এসে দাঁড়ালো। দুলাল, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, কেন বলো তো? দিলু অবাক হলো প্রশ্নটায়। অ্যালবার্ট স্কোয়ারে বন্ধু পরিষদে খেলতুম, তখন তোমায় দেখেছি। তোমার বাড়ি তো মৌলালিতে, তাহলে এখানে কেন? এখানে মামার বাড়ি, পরীক্ষায় ফেল করে এখানে এসে ভর্তি হয়েছি স্কুলে। দিলুর সরল স্পষ্ট উত্তর রাজস্বীর মনে দাগ কাটল। ফেল করে কথাটা কত সহজে বলল। রাজস্বীও সহজভাবে বলল, তোমার ব্যাটটা তো দেখলুম কানা ভাঙা, একটা ভালো ব্যাট কিনে নাও। কত সহজে বলে দিল কিনে নাও, নিশ্চয় পয়সাওয়ালা ঘরের ছেলে। দিলুর বলতে ইচ্ছে করল, দামি ব্যাট দিয়ে খেললে কি দামি ইনিংস খেলা যাবে? রাজস্বী মাঠের দিকে তাকিয়ে। ভরত গার্ড নিল প্রতাপ লাহিড়ীর কাছ থেকে। বোলিং শুরু করবে আরিফ। প্রথম বল ভরত ব্যাট তুলে ছেড়ে দিল। দ্বিতীয় বলটা আধা ফরওয়ার্ড খেলল। ব্যাট প্যাডের মধ্যে দিয়ে বলটা গলে এসে অফ স্ট্যাম্প ফেলে দিল। দিলুর দিকে তাকিয়ে হেসে রাজস্বী এগোলো মাঠে নামার জন্য। ব্ল্যাকবোর্ডে লেখা হলো 1 উইকেটে 0। দিলুর পাশ দিয়ে ভরত ড্রেসিং রুমে ফিরে এলো। রাজস্বী প্রথম বলে পিছিয়ে খেলে বলটা ফসকে এলবিডব্লিউ হলো। রেড দল 2 উইকেটে 0। দিলু ঘরে এসে প্যাড পরা শুরু করল। দেবাংশু নামলো ব্যাট করতে। মাঠ ঘিরে সারা শব্দ নেই।
প্রথম ওভারেই পড়েছে 2 উইকেট 2 বলে। দর্শকদের মধ্যে কে একজন বাঁচখাই গলায় চিৎকার করল, হ্যাট্রিক চাই কিন্তু। লোকটির দাবি পূরণ করতেই যেন আরিফ কপিল দেবের মতো অসাধারণ আউটসুইং করিয়ে বলটা ফেলল অফ স্ট্যাম্পে। দ্বিতীয় স্লিপ গোড়ালির কাছে ক্যাচটা ধরেই গড়িয়ে পড়ল। হ্যাট্রিক প্রথম ওভারেই। রেড 3 উইকেটে 0। দুধঘাটে হ্যাট্রিক একটা বিরাট ঘটনা। দিলুকে ব্যাট হাতে নামতে দেখে বিশাল অভ্যর্থনা গাছের কাকগুলোকে ভয় পাইয়ে উড়িয়ে দিল। ওভারের 2 বল বাকি। দিলু আউটসুইংয়ের গুলো দেখে নিয়ে ছেড়ে দিল। কানা ভাঙা ব্যাট দিয়ে সুইং করা বল খেলতে যাওয়া মানেই বিপদ ডেকে আনা, এটা সে বুঝে গেছে। দ্বিতীয় ওভার কমলেশ খেলবে অরুণ মেহতার বলে। 5টা বল খেলল, একটা বাই বাউন্ডারি। মিড উইকেট থেকে 2 নিয়ে কমলেশ মিড অফে ক্যাচটা তুলে ফিরে গেল। রেড 4 উইকেটে 6 রানে 4 উইকেট পড়ে গেছে। ক্রিজে এলো অংশু। দুলাল, ডাউন দ্য শাটার, ঝাঁপ ফেলে দাও। অংশুকে নড়বড়ে দেখালো। প্রথম ওভারে এত বড় ধাক্কা পেলে কোন অধিনায়ক না নার্ভাস হয়ে পড়বে। পরের ওভারে বল করতে এলো আদিত্য মজুমদার। ইং সুইং করায়, মাঝে মাঝে দেয় লেগ কাটার। অংশু মারার বল মারল না, সিঙ্গেল রান নিতেও রাজি নয়। মেরিন ওভার। হ্যাট্রিক করে আরিফ উৎসাহে ফুটছে। তার দ্বিতীয় ওভারের প্রথম বলটা ওভার পিচ। দিলু স্ট্রেট ড্রাইভ করল। ফলোথ্রুতে আরিফ বলটা থামাতে পারল না। 4 হলো। অংশু কপাল কুঁচকে শুধু তাকালো। পরের বলে দিলু আবার স্ট্রেট ড্রাইভে বাউন্ডারিতে বল পাঠালো। তৃতীয় বলটা আরিফ বাম্প করাতে চেষ্টা করল। দিলুর কাঁধের কাছে বল উঠতে সে পুল করল। মিড উইকেটের ওপর দিয়ে 6 হলো। আরিফকে প্রথমে অবাক, তারপর নিজের ওপর বিরক্ত, এখন উদ্বিগ্ন দেখাচ্ছে। চতুর্থ বল গুড লেংথে, কিন্তু সুইংটা বড় হয়ে গেল। দিলু স্কোয়ার ড্রাইভ করল। পয়েন্ট ও কাভারের মাঝ দিয়ে বাউন্ডারিতে যাওয়া বলের দিকে সবাই তাকিয়ে। দিলু তাকে তার ব্যাটের দিকে। ভাঙা জায়গাটা থেকে ছোট্ট একটা কুচি খসে গেছে। মাঠ ঘিরে পাগলামির স্রোত বইছে। দিলু 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 দিলু। বল বাউন্ডারিতে পৌঁছলেই বাচ্চা ছাত্ররা মাঠে ঢুকে নাচানাচি করছে। লাইফ সায়েন্স মাস্টারমশাই হাল ছেড়ে দিলেন। হরিসাধন অতি কষ্টে নিজেকে সংযত রেখেছেন। সবাই জানে দিলু তাঁর ভাগ্নে। চিৎকার করা বা দুহাত তুলে অঙ্কের বরদাবাবুর মতো লাফালে পক্ষপাতিত্ব দেখানো হয়ে যাবে। তবে আরিফের হ্যাট্রিক হতে তিনি দাঁড়িয়ে উঠে হাততালি দিয়েছেন। মলু, যে ক্রিকেটের কিছুই বোঝে না, সেও চারপাশের গনগনে উত্তেজনার আঁচে ঝলসে মুখ লাল করে ফেলেছে। ফিসফিস করে সে পাশে বসা জেঠুকে বলল, দিলুটা করছে কি বলতো? পঞ্চানন চাপা স্বরে বললেন, মাকে বলছে তুমি আমাকে চেনুনি, বোঝনি, আমি তোমার সেরা ছেলে, বুঝলি? আরিফের পঞ্চম বলটা সোজা নারকেল গাছের পাতায় গিয়ে লাগলো। দিলু চোখের সামনে ব্যাট তুলে দেখল ভাঙা জায়গাটায় চিড় ধরেছে। আবার একটু কুচি খসে পড়বে। অংশু এগিয়ে এলো। দিলুর হাত থেকে ব্যাটটা নিয়ে নিজের ব্যাট তার হাতে দিয়ে হাসল। দিলু ইতস্তত করে বলল, দামি ব্যাট তো, যদি ভেঙে যায়? ঠিক আছে, ভাঙুক, কিন্তু এর চেয়েও দামি টিমের উইন। কথাটা শুনেই ঝিনঝিন করে উঠল দিলুর সারা শরীর। দুবার ব্যাটটা হাতে নাচিয়ে সে স্টান্স নিল। আরিফ এবার জোরে ফুল পিচে বল করল সোজা কাঁধের সমান উচ্চতায়। আশিস ঘোষ নো বল ডাকলো, কিন্তু দিলু বলটাকে পুল করে 6 মেরে দিল লং লেগ বাউন্ডারিতে। 1 এবং 6 রান হল। 1 ওভারে 31 রান নিল দিলু। অংশু এগিয়ে এলো কথা বলতে। দিলু বলল, শাটারটা আটকে গেছে, ডাউন করতে পারছি না। আরিফ শ্যাটার্ড, ও আর বল করবে বলে মনে হচ্ছে না। শাটারটা তুমি আরেকটু ওপরে তোলো। হাতে 2টো ব্যাট নিয়ে কমলেশ মাঠে ছুটে এলো। অংশু একটা বেছে নিয়ে দিলুর ভাঙা ব্যাটটা তার হাতে দিল। আদিত্যর প্রথম বলে পয়েন্ট থেকে অংশু একটা রান নিল। তার রান এবং এই রানটাতেই সে রইল যখন রেড টিমের টোটাল 4 উইকেটে 57 পৌঁছল। দিলুর 50, 21 বল খেলে এক্সট্রা হয়েছে 6 রান। দিলু ব্যাটটা চাঁদোয়ার দিকে লম্বা করে দেখিয়ে দুবার ঝাঁকালো।
পঞ্চানন মলুকে বললেন, তোকে দেখাচ্ছে, ওঠ, উঠে হাত নাড়। মলু সদ্য ঘুম ভাঙার মতো ধর্মড়িয়ে উঠে দুহাত নাড়তে লাগলো। পেছন থেকে কে বলে উঠল, এই দিলুর মা, এটা বোধহয় দিলুর মা। লোকে তাকে দিলুর পরিচয় চিনছে। মলুর কান গরম হয়ে উঠল। ১৭ রানে দিলুর পৌঁছতে যখন ১৫ রান বাকি, জয়ের জন্য রেডের তখন দরকার ১৬ রান। আগ্নেয়গিরির মতো মাঠ তখন ফুটছে, হবে কি হবে না বাজি ধরা শুরু হয়ে গেছে। আরে আমি বলছি তো হবে, সেঞ্চুরি হবেই। বাজি, এক যুবক বলল পকেট থেকে মানিব্যাগ বার করে। যশোরের ছানার জিলিপি যত পারিস। আটকে উঠল আরেক যুবক। দিলু ওভারের শেষ বলে ১ রান নিচ্ছিল, শর্ট লেগে বল ঠেলে দিয়ে। অংশু দৌড় শুরু করে দেখল এক ফিল্ডার বল কুড়িয়েছে। অংশু থমকে দাঁড়িয়ে চেঁচে বারণ করল রান না নেওয়ার জন্য, কিন্তু দিলু তখন পিচের মাঝামাঝি এসে গেছে। ফিল্ডার বল ছুড়ল উইকেট কিপারকে, আর অংশু অতিক্রম করল দিলুকে। তখনই উইকেট কিপার ৩টে স্টাম্প হাতের ধাক্কায় ফেলে দিল। দিলুর দিকে তাকিয়ে অংশু হাসল মাত্র, তারপর হাঁটা শুরু করল। সারা মাঠ হাততালি দিয়ে তার স্বেচ্ছায় এই রান আউট হওয়াটাকে তারিফ জানালো। একটা কিছু ঘটে গেল দিলুর মধ্যে। পরের ওভারে সে পেল এক বাঁহাতি স্পিনারকে। প্রথম 4টে বলে সে অন আর অফে ড্রাইভ করে 3টে 4 ও সোজা একটা 6 মেরে রেডের ইনিংস 115 রানে পৌঁছে দিল। তার 100 রান হল 40 বলে। এরপর আবার দেখা গেল সেই দৃশ্য, দিলুকে ঘাড়ে শুইয়ে মাঠ থেকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া। তবে এবার তাকে বহন করল অংশুর ক্যাপ্টেন্সিতে রেড দলের ছেলেরা। 5 মিনিট পর ড্রেসিং রুমের বাইরে মলু, পঞ্চানন আর প্রতাপ। ব্যাটটা হাতে নিয়ে দিলু বেরিয়ে এলো, মুখে এক গাল হাসি, কপালে ঘাম, এলোমেলো চুল আরো এলোমেলো। মলু হাত ব্যাগ খুলে চিরুনি বের করল। কাছে আয়। দিলু এগিয়ে এসে মাথা নিচু করল। আছড়ে দিতে দিতে মলু বলল, চুল তো নয়, কাকের বাসা। এবার না নেড়া করে দেব তোকে। আঁচল দিয়ে দিলুর মুখের ঘাম মুছে দিল। ব্যাটটা দেখে বলল, ব্যাটটা কার? অংশুর। জানো মা, এটার দাম 5,500 টাকা। ও শোন, তরুণ করের ছেলে আর কখনো যেন পরের ব্যাট নিয়ে না খেলে। মলু গম্ভীর কঠিন গলায় কথাটা বলে প্রতাপের দিকে তাকালো। ও ব্যাট ম্যাট কোনটা ভালো কোনটা মন্দ আমি অত শত বুঝি না। আপনি কাল আমাদের বাড়িতে এসে আমাকে দোকানে নিয়ে যাবেন। ব্যাটের সঙ্গে আর কি কি লাগবে তারও একটা লিস্টি করে আনবেন। ব্যাট লিখবেন 2টো, একটা ভেঙে গেলে যেন অন্যটায় খেলতে পারে। পরের ব্যাট নিয়ে খেলা মোটে উচিত নয়। প্রতাপ ঘাড় নাড়ল। মলু এবার পঞ্চাননের দিকে তাকালো। জেঠু, তুমি হচ্ছ পালের গোদা। লেখাপড়া করতে তোমার কাছে রাখলুম, আর তুমি কি না। মলু আঁচলে চোখ মুছল। আজ কাহনে শুনলেন শ্রদ্ধেয় মতি নন্দীর কাহিনী অলৌকিক দিলু অন্তিম পর্ব। গল্প পাঠে ছিলেন অর্পণ কুমার শর্মা। দিলুর চরিত্রে ছিল মৌলিক। দিলু অরিজিনাল থিম মিউজিক বানিয়েছে শুভব্রত। অন্যান্য চরিত্রে যে সকল কলাকুশলী অভিনয় করেছেন তাদের নাম আপনারা পাবেন ডেসক্রিপশনে। যারা সময় নিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ উপন্যাসটি শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন। সাহিত্য দীর্ঘজীবী হোক।